ওয়েলকাম টু সোম ক্লাসেস। আমি তোমাদের বায়োলজি কোচ শুভম চক্রবর্তী। আজকে আমরা দেখব প্ল্যান্ট কিংডম চ্যাপ্টারটা। প্ল্যান্ট কিংডম তো 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা দেখলাম কি কি কিংডম ছিল: মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্ট আর অ্যানিমেলিয়া। তো আজকে আমরা দেখছি প্ল্যান্ট কিংডম। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার উই লুকড অ্যাট ব্রড ক্লাসিফিকেশন, যেটা আমি বলছি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন বলো? বারবার এসছে, এখনো যদি এটা না পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো মতো আরো পড়া দরকার, পড়াশোনা কিন্তু একদম হচ্ছে না। হ্যাঁ, যারা পেয়েছো তারা খুব ভালো ছেলে মেয়ে। তো আর.এইচ. হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছে। তো সেখানে 5 কিংডম ক্লাসিফিকেশন কি কি ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। তো আজকে আমরা দেখব হচ্ছে এই প্ল্যান্টি। In this chapter, we will deal in detail with further classification within kingdom Plantae, popularly known as the plant kingdom. Okay, কোনো অসুবিধা নেই। তো এটা জাস্ট এমনি ফালতু কথা। এরপর চলে আসছে, we must stress here that our understanding of plant kingdom has changed over the time. Fungi and members of Monera and Protista having cell wall have now been excluded from plant. এবার একদম মনে আছে, একদম প্রথমে যখন 2 কিংডম ক্লাসিফিকেশন দেওয়া হয়েছিল, কে দিয়েছিল বলো? আমি কিন্তু বলবো না, এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। যদি না মনে পড়ে তোমরা বই খোলো, রিভিশন দাও, তারপর জানো। তো 2 কিংডম ক্লাসিফিকেশন যখন দেওয়া হয়েছিল সেই সময় কি কি দেওয়া ছিল মনে করো? হ্যাঁ, শুধুমাত্র অ্যানিম্যাল আর প্ল্যান্ট দিয়েছিল। এবার প্ল্যান্ট কিসের ওপর ভিত্তি করে দিয়েছিল? প্ল্যান্ট দিয়েছিল যাদের সেল ওয়াল রয়েছে, আর যাদের সেল ওয়াল নেই তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল অ্যানিম্যালের মধ্যে। তো জাস্ট যদি দুটো ক্লাসিফিকেশন থাকে তাহলে ধরো মোনেরা, ওদের সেল ওয়াল আছে, তো সেই ক্ষেত্রে ওদেরকে কোথায় রাখা হবে? প্ল্যান্টের মধ্যে। ধরো যেসব প্রোটিস্টের সেল ওয়াল রয়েছে তাদেরকে কোথায় রাখা হবে? প্ল্যান্টের মধ্যে। বা ধরো ফাঙ্গি, ওদেরও সেল ওয়াল থাকে, আমি জানি। ফাঙ্গির সেল ওয়ালের কম্পোজিশনটা কি বলো? মনে করতে পারছো? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে কিন্তু এগুলো ভালো মতো পড়ানো হয়েছে, ওগুলো কিন্তু বারবার রিভিশন দিতে হবে। হ্যাঁ, কাইটিন থাকে। যাই হোক, তো মোনেরার যে সেল ওয়াল রয়েছে তাহলে ওরা কোথায় যাবে? ওরা যাবে হচ্ছে প্ল্যান্ট কিংডমের মধ্যে। তাহলে যখন দুটো ক্লাসিফিকেশন ছিল সেক্ষেত্রে এরা সবাই কে কে, এই যেগুলো বললাম যে ফাঙ্গি, মোনেরা, প্রোটিস্টা, এরা সবাই কিন্তু প্ল্যান্টের মধ্যে ছিল। কিন্তু পরে পরে যখন ধীরে ধীরে যখন সময় এগোলো, আমাদের সায়েন্সের প্রতি আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়লো, সেক্ষেত্রে দেখলাম এ বাবা, ফাঙ্গির সেল ওয়াল রয়েছে ঠিকই, কিন্তু প্ল্যান্ট তো ফটোসিনথেসিস করতে পারে, ফাঙ্গি তো পারে না, তো ফাঙ্গিকে সরাও। তো তখন একটা আলাদা নতুন কিংডম হয়ে গেল। এগুলো সব আমি ডিটেলসে পড়িয়েছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। তো সেক্ষেত্রে কি হলো? ফাঙ্গিকে সরিয়ে দিল। তারপর দেখলো ও বাবা, মোনেরা তো না হয় কিছু কিছু ফটোসিনথেসিস করতে পারছে, যারা অটোট্রপ, ফটো অটোট্রপ, কিন্তু সেক্ষেত্রে কি দেখছে? কিছু মোনেরা হেটেরোট্রপও রয়েছে। আর কি দেখলো? এরা তো সব প্রোক্যারিওট, এদের তো নিউক্লিয়াসই ঠিকঠাক নেই, প্ল্যান্টের থেকে সরাও। তারপর প্রোটিস্টাকে দেখলো যে ও বাবা, প্রোটিস্টার মধ্যে সবার সেল ওয়াল নেই। তারপরে কি দেখলো? যে এরা ইউক্যারিওট বটে কিন্তু সবার সেল ওয়াল নেই, এদের একটু আলাদা ক্যারেক্টার। তো তখন প্রোটিস্টাকেও আলাদা সরিয়ে দেওয়া হলো প্ল্যান্ট কিংডম থেকে। তারপর অ্যাকচুয়াল আমাদের যেটা এখন প্ল্যান্ট কিংডম পড়ি সেইটা আমরা পেলাম, হয়ে গেল। এরপর কি বলেছে যে হ্যাঁ, ক্লাসিফিকেশন বেস দেম সাম কিংডম। সো সায়ানোব্যাকটেরিয়া দ্যাট আর অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি আর নট অ্যালগি এনিমোর। কেন? কারণ সায়ানোব্যাকটেরিয়া যেটা ব্লু গ্রিন অ্যালগি, এর আগেও যখন বললাম, সেক্ষেত্রে কি হচ্ছে? ওদেরকে নট অ্যালগি এনিমোর বলছি। কেন? কারণ ওরা হচ্ছে প্রোক্যারিওট না ইউক্যারিওট? প্রোক্যারিওট। তো সেই জন্য ওদেরকে আর অ্যালগির মধ্যে রাখছে না। কারণ অ্যালগি কাদের মধ্যে রাখলাম? পিওর অ্যালগি যেগুলো, সেগুলো হচ্ছে প্ল্যান্ট কিংডমের মধ্যে রাখলাম। যারা আমরা এবার দেখো, ক্লাসিফিকেশনটা যত টাইম যাচ্ছে তত চেঞ্জ হতে থাকছে। তোমরা যদি ধরো নিটের সাথে সাথে যদি বোর্ডের জন্য পড়ছো, সেক্ষেত্রে অনেক বইয়ে দেখবে যে এদেরকে আবার অ্যালগির মধ্যে হয়তো কিছু কিছু রেখেছে। এবার ওটা বিভিন্ন সায়েন্টিস্টের মত অনুযায়ী আলাদা 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 করা হয়েছে। কারণ আমরা জানি কি প্রোটিস্টা যেই গ্রুপটা রয়েছে, প্রোটিস্টার কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই, প্রোটিস্টার সাথে ওভারল্যাপ করছে ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবকটা। তো সেই জন্য এখানে এই কথাটা বলা হয়েছে। ইন দিস চ্যাপ্টার উই উইল ডেসক্রাইব অ্যালগি, ব্রায়োফাইট। কি কি দেখবো? প্ল্যান্টের মধ্যে কি কি পড়ছে? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। এখনই নামগুলো পর পর মুখস্থ করে নাও। কি কি বললাম বলো? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। তোমরা মনে মনে আরেকবার বলে নাও। হ্যাঁ, গুড।
হ্যাঁ, তো এবার দেখি লেট আস অলসো লুক অ্যাট ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্ম টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য কনসেপ্ট দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। এবার ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে আরেকটু জানবো আমরা। দ্য আর্লিয়েস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইউজড অনলি গ্রস, এই যে শুধুমাত্র সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখেই আমরা কিন্তু আর্লিয়েস্ট আগেকার ক্লাসিফিকেশনটা করতাম। যেমন কি যেমন হচ্ছে একটা গাছ আমি দেখছি জলে তৈরি হচ্ছে, মানে যেগুলো হচ্ছে জলের মধ্যে যেই গাছগুলো জন্মায় আর কি, ধরো জেনারেলি ধরে নাও পদ্ম গাছ পাকে জন্মাচ্ছে, কাদা জল ওরকম। আর একটা দেখলাম আম গাছ হচ্ছে ভালো মাটির মধ্যে জন্মাচ্ছে, তো সেই অনুযায়ী ভাগ করলাম, এ জলে জন্মাচ্ছে, এ স্থলে জন্মাচ্ছে, এ কাদায় জন্মাচ্ছে, অর্থাৎ হ্যাবিটেট অনুযায়ী আমরা ভাগ করলাম একটা। তারপরে কি ভাগ করছি, কালার অনুযায়ী ভাগ করছি, যে এই গাছের পাতাটা এই ধরনের বেশি সবুজ হচ্ছে, এর হালকা সবুজ হচ্ছে, এর হলুদ কালারের হচ্ছে, বা এই গাছটা একটু অন্য কালারের দেখতে, ওরকম ভাবে। তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড শেপ অফ লিভ, হচ্ছে এদের একটা ডালের মানে দেখো না যে কোনো কোনো যেমন ধরো বেল পাতা যে আমরা দেখি, বেল পাতা কিরকম দেখি জেনারেলি কি হচ্ছে এই তিনটে যে থাকে আর কি, এই ধরনের আইডিয়া। আবার কিছু কিছু পাতা থাকে যেমন তেঁতুল পাতা যদি দেখো ছোট্ট ছোট্ট এরকম অনেক এরকম ছোট্ট ছোট্ট অনেক পাতা থাকে এরকম টাইপের, তো পাতার যেই নাম্বার আর কি সেটা, বা ধরো পাতার এবার অনেক গাছের পাতার দেখবে শেপও আলাদা, কোনো পাতাটা একদম পাতার মতো হয় এরকম, আবার কোনো পাতা হয় হচ্ছে ধরো অনেকটা আলাদা কালারের হয়, এরকম টাইপের হয়। তো পাতার শেপ নাম্বার এই সবগুলো কিন্তু আলাদা 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 টাইপের রয়েছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু পাতার যেটা বলেছে যে নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস, অর্থাৎ পাতার নাম্বার শেপ এগুলো দেখো আলাদা করছে, কিন্তু এগুলো কিন্তু মানে অবশ্যই সায়েন্টিফিক, বাট এগুলো আগেকার দিনে করা হতো, আর্লিয়েস্ট সিস্টেম ছিল ক্লাসিফিকেশনের। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দে ওয়ার বেসড মেনলি ভেজিটেটিভ ক্যারেক্টারের ওপর। ভেজিটেটিভ ক্যারেক্টার মানে কি, ভেজিটেটিভ ক্যারেক্টার মানে হচ্ছে যেটা আমরা জেনারেলি বাইরে থেকে দেখছি আর যেটা হচ্ছে নেচারের দ্বারা খুব সহজেই ইনফ্লুয়েন্স হতে পারে। ধরো খুব গরমকাল পড়লো, সেক্ষেত্রে দেখবো যে গাছে একটাও পাতা নেই, তখন আমি কি দেখে আমি সেটার ক্লাসিফিকেশন করবো, সব পাতা ঝরে গেছে, তখন কি দেখে ক্লাসিফিকেশন করবো, গাছে তো পাতা নেই। বা ধরো খুব শীতকাল পড়লো, বা ওই ধরনের ব্যাপার আর কি। অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার। এবার অ্যান্ড্রোসিয়াম হচ্ছে তোমরা জানো যে ফুল যে রয়েছে ফুলের মধ্যে কিন্তু অ্যান্ড্রোসিয়াম থাকে, তো সেটা স্ট্রাকচার অনুযায়ী ভাগ করছে। হ্যাঁ, তো এই সব ভাগগুলো কে দিয়েছিল, লিনিয়াস আর কি, যেটা অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ভাগ করছে। সাচ সিস্টেম আর আর্টিফিশিয়াল। তো এই ধরনের যখন আমি ভাগ করছি আর কি ক্লাসিফিকেশন, তখন সেটাকে আমরা কি বলবো, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম ক্লাসিফিকেশন কে দিয়েছিল, প্রথম প্রশ্ন হয়ে গেল, বলো, লিনিয়াস, একদম ঠিক। দে separated the closely related species since they were based on a few characteristics। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, ধরো কোনো গাছের স্পিসিস রয়েছে যেটা খুব ক্লোজলি রিলেটেড, তো তাদেরকেও কি হচ্ছে সেপারেট করে দিল। কেন, কারণ এগুলো জাস্ট কয়েকটা ক্যারেক্টার। এবার হতেই পারে ধরো আমি তোমাকে বলছি একদম জেনারেল এক্সাম্পল দিয়ে, ধরো তোমার কোনো ভাই আছে, এবার তাদের ধরো একটা খাবার তোমার খুব পছন্দ আর আরেকটা খাবার তোমার ভাইয়ের একদমই পছন্দ না, কিন্তু বাকি সব জিনিস তোমাদের পছন্দ। সেক্ষেত্রে ধরো কেউ যদি ক্লাসিফিকেশন করে, আর ধরো ওই খাবারটার উপর বেস করে ক্লাসিফিকেশন করছে যে এই খাবারটা এই লোকেদের পছন্দ, এই খাবারটা ওই লোকেদের পছন্দ, তো দুটো আলাদা আলাদা স্পিসিস। সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি আর ভাই আলাদা হয়ে গেলে, কিন্তু বাকি সব যেই ক্যারেক্টার গুলো ছিল তোমাদের মধ্যে ওগুলো তো সব সেম, তো ওইগুলো তো দেখা হলো না, যেহেতু এখানে ফিউ, এই যে এখানে যেহেতু বলেছে যে দে আর দ্য বেস্ট ফিউ ক্যারেক্টার, কিছু ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে এটা ক্লাসিফিকেশন করা হচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলছে, অলসো আর্টিফিশিয়াল সিস্টেম গেভ ইকুয়াল ওয়েটেজ টু দ্য ভেজিটেটিভ আর সেক্সুয়াল যে ক্যারেক্টার রয়েছে সেই দুটোকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি সেক্সুয়াল ক্যারেক্টার বা ধরো অ্যানাটমিক্যাল বা অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে সেগুলো কিন্তু ভেজিটেটিভ ক্যারেক্টারের থেকে অবশ্যই খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স উই নো that often vegetative character are more easily affected by environment। যেটা আমি বললাম যে ধরো পাতা দেখছি এই গাছে বেশি পাতা হয়, ওই গাছে কম পাতা হয়। এবার ধরো আমি একটা আম গাছকে, ভারতে যেরকম ভাবে একটা আম গাছ বড় হবে, হ্যাঁ, সেই আম গাছটাকে যদি আমি ধরো আমেরিকায় গিয়ে লাগাই বা কানাডায় গিয়ে লাগাই বা ধরো গ্রিনল্যান্ডে গিয়ে লাগাই, আম গাছ কি ওরকম ভাবে অবশ্যই হবে না। এখানে আমরা আম গাছ দেখছি বিশাল বড় হচ্ছে, অনেক পাতা হচ্ছে, অনেক
ফল হচ্ছে কত সুন্দর, কিন্তু সেটাই যদি ধরো এক্সট্রিম কন্ডিশনে লাগে সেই ক্ষেত্রে দেখবো আম গাছটা একদম ছোট্ট হলো, কোনো পাতা হচ্ছে না, এক ফল তো দিচ্ছেই না, জাস্ট কোনো রকমে দেখবো আম গাছটার অবস্থা একটা জবা গাছের মতো বড় হতে পারছে না। তার মানে কি দুটো আম গাছের স্পিসিস আলাদা হয়ে গেল না? কেন? কারণ যে ভেজিটেটিভ ক্যারেক্টার সেগুলো কিন্তু এনভায়রনমেন্ট কি পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে কি ওই দুটো আম গাছ আলাদা আলাদা স্পিসিস? অবশ্যই না। সেই কথাটাই এখানে কিন্তু বলেছে, বোঝা গেল তাহলে এটা। তো এই জন্য কি করা হলো, এরপর আসলো হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম, ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন। এবার ডেভেলপড ইন হুইচ বেসড অন ন্যাচারাল এফিনিটিস অ্যামং দ্য অর্গানিজম কনসিডার, তারপরে এক সেকেন্ড, হ্যাঁ, নট অনলি শুধুমাত্র এক্সটার্নাল ফিচার্স নয়, এরপর কি কি দেখালো, ইন্টারনাল ফিচার্স যেমন হচ্ছে আল্ট্রা স্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি, তারপর হচ্ছে ফাইটোকেমিস্ট্রি, এই সব কিছু দেখা হলো। হ্যাঁ, তো এই যেটা বললাম আমি যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিল, তাহলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলো, এরপরে লেখা আছে বেনথাম হুকার। কোথায় গেল যে এই ক্লাসিফিকেশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কে দিয়েছিল, এই যে বেনথাম আর হুকার। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে এতক্ষণে আমরা কি কি ক্লাসিফিকেশন দেখলাম, এক দেখলাম হচ্ছে আর্টিফিশিয়াল, কে দিয়েছিল বলো, লিনিয়াস। আর আরেকটা এখন দেখলাম বেনথাম হুকার দিয়েছিলেন কি, ন্যাচারাল। এরপর আরেকটা দেখবো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন মানে কি, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বেসড অন দ্য এভলিউশনারি রিলেশনশিপ, মানে হচ্ছে ধরো কোন একটা স্পিসিস রয়েছে, হ্যাঁ, যেমন ধরো স্পিসিস 1, স্পিসিস 2 আর স্পিসিস 3। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে যে স্পিসিস 1 আর 2 এর যে আগেকার কোন একটা অ্যানসিস্টার, এটা হচ্ছে এরকম টাইম ফ্রেমটা হচ্ছে এটা এরকম ভাবে যাচ্ছে, এটা আর কি প্রেজেন্ট টাইম আর এটা হচ্ছে পাস্ট টাইম, হ্যাঁ এটা অতীত। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কোন একটা স্পিসিস ছিল এখানে, হ্যাঁ এটাকে ধরে নিচ্ছি আমি স্পিসিস এক্স। তো এবার দেখা যাচ্ছে এই এক্স এর থেকে দুটো আলাদা স্পিসিস তৈরি হলো, একটা হচ্ছে স্পিসিস 3 আর একটা হচ্ছে স্পিসিস ওয়াই। এরপর দেখা যাচ্ছে ওয়াই এর থেকে দুটো আলাদা স্পিসিস তৈরি হলো, স্পিসিস 1 আর 2। তার মানে আমি যখন স্পিসিস 1, 2, 3 নিয়ে স্টাডি করব তখন দেখবো যে স্পিসিস 1 আর 2 এর একটা কমন অ্যানসিস্টার ছিল, সেটা হচ্ছে ওয়াই। তারপরে দেখবো যখন স্পিসিস 3 পড়ছি তখন দেখছি স্পিসিস 3 এর একটা অ্যানসিস্টার যেটা হচ্ছে এক্স। আবার দেখবো যে ওয়াই এরও অ্যানসিস্টার হচ্ছে এক্স। তার মানে যখন আমি ক্লাসিফিকেশনটা এরকম ভাবে করছি তার মানে কি এই দুটো স্পিসিস বেশি ক্লোজলি রিলেটেড, যেহেতু এদের একটা ওয়াই আছে এখানে আর এ একটু দূরে রিলেটেড। তার মানে ক্লাসিফিকেশন করার সময় যখন আমি এইগুলোকেও, এই ধরনের স্পিসিসগুলোকেও, মানে অর্থাৎ অ্যানসিস্টার কে ছিল, কোথা থেকে কি এসছে, এই জিনিসগুলোও যখন আমি খেয়াল করব তখন সেইটাকে আমরা কি বলবো, এইটা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। বোঝা গেল? তার মানে কি এভলিউশনারি রিলেশনশিপ, এখান থেকে এভলিউশন হয়, নতুন নতুন স্পিসিস সব বের হয়েছে, তৈরি হয়েছে। তার মানে কি হচ্ছে এভলিউশনারি রিলেশনশিপস দেখতে পাচ্ছি আমরা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে। তারপর হচ্ছে between them various organisms examine. তারপর হচ্ছে this assume that organism belonging to the same taxa have a common ancestor, যেটা আমি বললাম যে কমন অ্যানসিস্টার আছে কি নেই সেটা বোঝাচ্ছে। সেম ট্যাক্সা বলতে যেমন এই যে যেটা বললাম এখানে আমি সেম ট্যাক্সা কি স্পিসিস 1 আর 2 এরটা দেখছি, এরা হচ্ছে 1, 2, 3 সেম ট্যাক্সা রয়েছে, এদের একটা কমন অ্যানসিস্টার রয়েছে, সেটা আছে কি নেই সেটা আমরা দেখছি। তো এরকম যখন আমরা এভলিউশনারি রিলেশনশিপ দেখব তখন সেটাকে আমরা কি ধরনের ক্লাসিফিকেশন বলছি, phylogenetic classification system. We now use information from many other sources to help resolve difficulties in classification. This become more important when there is no supporting fossils evidence. তো এখানে হচ্ছে যখন ফসিল এভিডেন্স নেই, ফসিলস মানে জানো যে পুরনো কালে যখন কোনো প্রাণী মারা যেত তো তার যেই ছাপটা হোক, পাথরে হোক, শিলায় হোক, সেখানে থেকে যেত, তো ওই ধরনের ইট ওকে আমরা ফসিলস বলি। এবার ফসিলস এভিডেন্স থেকে আমরা অনেক কিছু জানতে পাই। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নামেই বুঝতে পারছো নিউমেরিক্যাল মানে নাম্বার, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে অনেকগুলো আমরা ক্যারেক্টার একসাথে নিই, অনেকগুলো ক্যারেক্টার একসাথে নিই। এবার যেহেতু অনেক অনেক ক্যারেক্টার নিচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে আমরা হাতে মানে কাগজ দেখে করাটা প্রবলেমেটিক। তো যখন অনেক ক্যারেক্টার একসাথে নিই সেক্ষেত্রে আমরা কার হেল্প নিই, যেমন ধরো আমি যদি তোমাকে এখন বলি যে 3435 ইন্টু 6999 করতে পারবে না, কারণ এখানে অনেকগুলো নাম্বার চলে আসছে একসাথে। কিন্তু যদি বলি 6 ইন্টু 3 সেক্ষেত্রে তুমি আরামসে করে নিতে পারবে। কিন্তু যখন অনেকগুলো ক্যারেক্টার একসাথে চলে আসছে তখন আমরা কার হেল্প নিই,
যেটা গুণ বললাম কার হেল্প নেবে আছে কম্পিউটারে। তো সেই ক্ষেত্রে এখানেও আমরা যখন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি করছি সেক্ষেত্রে কি করব, হুইচ ইজ ইজিলি ক্যারিড আউট ইউজিং কম্পিউটার বেসড ইন অল অবজারভেবল ক্যারেক্টার, মানে যত ক্যারেক্টার রয়েছে অবজারভেবল দেখা যাচ্ছে সেগুলোকে নিয়ে। দ্য নাম্বার অ্যান্ড কোডস আর অ্যাসাইন টু অল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডাটা অ্যান্ড দেন প্রসেস। তো সব ডাটা একসাথে নেওয়া হয়, দেখা হয়, তারপর প্রসেস করা হয়। হ্যাঁ, ইন দিস ওয়ে ইচ ক্যারেক্টার ইজ গিভেন ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হান্ড্রেডস অফ ক্যারেক্টার, যেটা আমি বললাম যে অনেক অনেক ক্যারেক্টার কিন্তু এখানে কনসিডার করা হচ্ছে। এই যে এই ধরনের ট্যাক্সোনমিটা হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। এখানে দেখছো নাম্বার দিয়ে এই দিয়ে করা হচ্ছে, তো এত ডিটেলস লাগবে না, এইভাবে করে। ধরো এখানে স্পিসিস নাম্বারটা দেওয়া আছে, এখানে অন্য একটা স্পিসিস দেওয়া আছে, ধরো এটার সাথে এই স্পিসিসের কতটা মিল আছে সেটা আমি দেখতে পাচ্ছি এইখানটায়, তো এই নাম্বারটা হচ্ছে অতটাগুলো মিল আছে। তো বোঝা গেল। তো এখানে তারপর কালার কোডিং দিয়েও করা আছে যে এটাতে কত পার্সেন্ট মিল, এটাতে কত পার্সেন্ট, তো ওই রকম ভাবে করা হয়। এত ডিটেলস লাগবে না, জাস্ট তোমাদের জানতে হবে যে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে কিসের হেল্প করা, এখানে কিন্তু আমরা কম্পিউটারের হেল্প নিচ্ছি। হয়ে গেল। এরপর চলে আসছি আমরা সাইটো ট্যাক্সোনমি। সাইটো মানে কি, নাম শুনেই বুঝতে পারছো, সাইটো আর কেমো দুটো আছে। কেমো মানে কি কেমিক্যাল রিলেটেড, আর সাইটো মানে কি সেল রিলেটেড। তাহলে এই যে সাইটো ট্যাক্সোনমি কি হবে, তাহলে তোমরাই বলতে পারছো। সাইটো ট্যাক্সোনমি হচ্ছে সাইটোলজিক্যাল ইনফরমেশন লাইক ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার, এই সব কিছু। ওটা সেলের মধ্যে কটা ক্রোমোজোম রয়েছে, তারপর সেই ক্রোমোজোমটা স্ট্রাকচার কি, সেই সব রিলেটেড। আর কি কেমোট্যাক্সোনমি হচ্ছে কেমিক্যাল কনসেন্ট্রেশন, অর্থাৎ কেমিক্যাল কি রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে যখন আমি ভাগ করছি। তো বোঝা গেল। তাহলে কি কি ক্লাসিফিকেশন আমরা পড়লাম, একদম প্রথমে বলো কি পড়লাম, কে দিয়েছিল? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমরা বলছো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কে দিয়েছিল বলো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এর তো আর্টিফিশিয়াল দিয়েছিল প্রথমে লিনিয়াস। তারপরে কি পড়লাম আমরা বলো, না দেখে বলো। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিল? হ্যাঁ একদম ঠিক বলেছো, বেনথাম আর হুকার। তারপরে আমরা কি দেখলাম, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এখানে কি দেখা হলো মেনলি, এখানে দেখা হলো হচ্ছে, তার আগে ওই দুটো বলে দিই, আর্টিফিশিয়াল আর যেটা ন্যাচারাল সিস্টেম। তো আর্টিফিশিয়াল হচ্ছে মেনলি কি মরফোলজিক্যালে বেশি প্রায়োরিটি দেওয়া হলো, মানে হচ্ছে বাইরের থেকে দেখছি যেগুলো এনভায়রনমেন্টের দ্বারা মেনলি এফেক্ট পড়ে যাচ্ছে। যেমন এই যে আর্টিফিশিয়ালি কি প্রবলেমটা কি হলো, কারণ মরফোলজিক্যাল মানে অর্থাৎ ভেজিটেটিভ ক্যারেক্টার যেটা রয়েছে সেটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা ঠিক করা হলো পরে ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন, যেটা বেনথাম হুকার দিয়েছিলেন। ওখানে আমরা ইন্টারনাল স্ট্রাকচার, অ্যানাটমি, ফাইটোকেমিস্ট্রি, এমব্রায়োলজি এই সব কিছুও দেখলাম। হ্যাঁ হয়ে গেল। তারপরে আমরা দেখছি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন বলো? না এখানে কে দিয়েছিলেন দরকার নেই, কারণ এনসিইআরটি তে নেই। দেখো এবার তোমরা বলতে পারো যে এই বছরের নিটটা একটু কঠিন হয়েছে, কিন্তু কনসেপ্ট কিন্তু এনসিইআরটি থেকেই ছিল বায়োলজিতে। যেমন যেটা হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস ছিল। এবার ওগুলো তো আর ডাইরেক্ট এনসিইআরটি থেকে যাবে না, ওগুলোকে কিন্তু তোমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে, আর তার জন্য আমি আছি। তোমরা রেগুলারলি কিন্তু ক্লাস করবে। আর হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে এনসিইআরটিটা কিন্তু বুঝে বুঝে বারবার পড়তে হবে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, আমি প্রথম থেকে বলছি। এবার কোশ্চেন যদি আরো ধরো ভাবলাম যে ঠিক আছে এইবার আরো যদি কঠিন করে, কত কঠিন করে, মেনলি ধরো 90টার মধ্যে ধরে নিলাম 5টা প্রশ্ন এনসিইআরটির একদম বাইরে দিয়ে দিল, সেই 5টা ছেড়ে দিলে বাকি যে 85 প্রশ্ন আছে সেগুলো প্রত্যেকটা এনসিইআরটি থেকেই দেবে। এমন নয় যে ম্যাক্সিমাম সব বাইরে থেকে দিচ্ছে, তা হবেই না। হ্যাঁ, কারণ যখন থেকে নিট হচ্ছে তোমরা কিন্তু দেখবে, বায়োলজির ক্ষেত্রে আমি বলছি অবশ্যই, যে কেউ যদি এনসিইআরটিটা খুব ভালো মতো পড়ে যায় বায়োলজিতে, তার কিন্তু নিটের জন্য প্রবলেম হবে না। ঠিক আছে, সেসব কথা না হয় থাক। এরপর চলে আসছি আমরা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তো ফাইলোজেনেটিকটা কিভাবে আমরা দেখলাম বলো তোমরা? একদম ঠিক। ফাইলোজেনিকটা আমরা দেখছি এভলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ কোনো একটা কমন এনসিস্টার আছে কি নেই। তারপর হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যালটা কিভাবে দেখলাম বলো? একদম ঠিক, কম্পিউটারের সাহায্যে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমরা একসাথে নিয়ে দেখলাম। তারপর সাইটো ট্যাক্সোনমি, যেখানে সাইটোলজিক্যাল ইনফরমেশন নিলাম, যেমন হচ্ছে ক্রোমোজোম নাম্বার, তারপর সেটা স্ট্রাকচার কিরকম সেইগুলো। আর লাস্টে চলে আসলো হচ্ছে কেমোট্যাক্সোনমি, সেখানে আমরা কি দেখছি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য প্ল্যান্ট, এই সব ব্যাপার। তো বোঝা গেল আপাতত। তো এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসতে পারে। ওকে, এরপর আমরা একটা খুব প্রচন্ড কনসেপচুয়াল ব্যাপার দেখব।
হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল আর হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা একদম এবার মাথা পুরো ফ্রেশ করে নাও। এতক্ষণ যা যা পড়লাম ভিডিওটা একবার পজ করো, পজ করে যতটা হয়েছে সেটা একবার দুবার রিভিশন দিয়ে দাও, তারপরে বইটা বন্ধ করো। বইটা বন্ধ করে নিজে নিজে একবার ভাবো যে আমি এটা পড়লাম, আচ্ছা হচ্ছে আর্টিফিশিয়াল, তারপরে ন্যাচারাল, তারপরে ফাইলোজেনেটিক, তারপরে নিউমেরিক্যাল, তারপরে সাইটো, তারপর কেমো, এগুলো হলো কোনটা কি রিলেটেড। এরকমভাবে নিজের মাথায় অ্যাক্টিভ রিকল করো। অ্যাক্টিভ রিকল যদি হয়ে যায়, স্কুলে যাও বা কোচিং যেখানেই হোক সেখানে গিয়ে বন্ধুদের বোঝাও, তাহলে দেখবে একবার যেটা পড়লে মানে ভিডিও দেখলে সেটা পড়লে তারপর ভালো মতো নিজে অ্যাক্টিভ রিকল করলে তারপর যদি কাউকে একটা বোঝাও দেখবে আর জীবনে ভুলবে না। এরকমভাবে পড়ো, বায়োলজিতে কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, ভিডিও পজ করো আর ওটা পড়ে নাও। হ্যাঁ, আশা করি ভিডিও পজ করে আবার চলে এসছো। তো এইবার আমরা দেখবো হচ্ছে এইটা জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি নিজে হাতে এটা বানিয়েছি, কিন্তু এখান থেকে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। তো তার প্রথমে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন হয়, আরেকটা কি সেল ডিভিশন হয়, একটা হচ্ছে মাইটোসিস হয়, আরেকটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন হয়। তার আগে আমরা বলি, তার আগে আরো একদম বেসিক কনসেপ্ট থেকে যায়। আমরা কি হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক সেল বলতে কি বুঝি, এই জায়গাটা কিন্তু খুব কনসেপচুয়াল ব্যাপার। তো মন দিয়ে শোনো। হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক সেল, ডিপ্লন্টিক সেল বলতে বুঝি যেখানে আমাদের কোন একটা যদি সেল রয়েছে তার নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে সেটা 2n সংখ্যক হবে। 2n মানে ধরো আমরা কি জানি, যখন স্পার্ম তৈরি হয় ওখানে n সংখ্যক ক্রোমোজোম থাকে। এবার এটা মানুষের ক্ষেত্রে স্পার্ম বললাম, এটাই যদি গাছ হয় তাহলে আমরা কি বলবো, পোলেন গ্রেন। তো ওখানে n সংখ্যক থাকলো যেটা ফাদারের থেকে আসছে, আর যেটা এগ ওখানেও কি n সংখ্যক ক্রোমোজোম থাকে। তো এই যেটা হচ্ছে পোলেন গ্রেন হোক বা স্পার্ম হোক মানুষের ক্ষেত্রে, অর্থাৎ মেল গ্যামেট, মেনলি কি কথা, মেল গ্যামেট। মেল গ্যামেট কি হবে, সবসময় হ্যাপ্লয়েড হচ্ছে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকবে, যে কোনো স্পিসিসেরই একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম নাম্বার থাকে। তো সেই ক্রোমোজোম নাম্বার কি হচ্ছে, আমরা জেনারেলি কি বলছি 2n। যেমন আমরা যেহেতু ডিপ্লন্টিক, তো যখন সেটা অর্ধেক থাকছে, n থাকছে, সেটাকে আমরা বলি হ্যাপ্লন্টিক সেল। আর হ্যাপ্লন্টিক সেল কি, মেল গ্যামেট। হ্যাপ্লন্টিক মেল গ্যামেট কি, মানুষের ক্ষেত্রে যেটা স্পার্ম, গাছেদের ক্ষেত্রে যেটা পোলেন গ্রেন, মনে থাকবে সেটা হচ্ছে মেল গ্যামেট। আর ফিমেল গ্যামেট কি, যেটা হচ্ছে এগ। তো দুজনের ক্ষেত্রেই কি হচ্ছে, ক্রোমোজোম নাম্বার কত রয়েছে, n আর n, এটা হচ্ছে ফিমেল গ্যামেট হলো। তো দুজনের ক্ষেত্রেই n ক্রোমোজোম নাম্বার। এবার আমরা জানি কি হয়, ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হয়। তো জাইগোটটা কি হচ্ছে 2n। তো এরপর যখন 2n সেল, এটাকে আমরা বলি ডিপ্লন্টিক সেল। ডিপ্লন্টিক মানে ডিপ্লো অর্থাৎ দুটো, অর্থাৎ ক্রোমোজোম নাম্বারটা ডবল আছে 2n। আর হ্যাপ্লন্টিক মানে হ্যাপ্লো মানে হচ্ছে একটা, অর্থাৎ n আর n আছে। তো এইখানে যে এই স্টেপটা, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ ফিউজড হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হোক বা ডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক বা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক, এখানে যে আমি এই স্টেপটা করলাম, এই স্টেপটা মেল গ্যামেট n, ফিমেল গ্যামেট n ফার্টিলাইজার তো মিলে গিয়ে জাইগোট তৈরি করছে, যেটা হচ্ছে 2n। সবার ক্ষেত্রে এটা হবেই। কি বললাম, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হোক, ডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক, আমি বারবার এক কথা বলছি, সবার ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা হবে। কোন স্টেপটা, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফার্টিলাইজ হবে। মেল গ্যামেট ছিল n, ফিমেল গ্যামেট ছিল n, কারণ এরা হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড ফার্টিলাইজ হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। তো পৃথিবীতে যাই যে ধরনেরই প্রাণী হোক না কেন,
তাদের গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট, আমাদের মেল গ্যামেট কি, আমার মানুষের ক্ষেত্রে স্পার্ম বলি, গাছেদের ক্ষেত্রে হবে পোলেন গ্রেন। এবার এগ হচ্ছে ফিমেল গ্যামেট মানুষের ক্ষেত্রে, গাছেদের ক্ষেত্রে আমরা ওটাকে এগই বলছি। তো তারা কি হবে, তারা হবে হচ্ছে সবসময় হ্যাপ্লয়েড অর্থাৎ এন নাম্বার ক্রোমোজোম দেখবো। তো ফিমেল গ্যামেটেও এন নাম্বার ক্রোমোজোম, মেল গ্যামেটেও এন নাম্বার ক্রোমোজোম, এন এন যদি মিলে যায়, মিলে গিয়ে জাইগোট যে তৈরি হবে, জাইগোট সবসময় 2n হবে। তো এখানে কোনো প্রশ্ন, জাইগোট সবসময় ডিপ্লন্টিকই হবে, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হোক, ডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক, এই স্টেপটা সবার ক্ষেত্রে কিন্তু সেম। এটা তোমরা মাথার মধ্যে লিখে নাও, এটা নইলে 10 বার লিখে নাও খাতার মধ্যে। এই স্টেপটা সবার ক্ষেত্রে সেম। আর ডিপ্লন্টিক কেন বলছি, কারণ 2n রয়েছে, এই দুটোকে হ্যাপ্লন্টিক কেন বলছি, কারণ n আর n নম্বর ক্রোমোসোম রয়েছে। এরপর আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, সেল ডিভিশন চ্যাপ্টারে তো ভালো মতো বোঝাবই, কিন্তু জেনারেলি আমরা কি জানি যে দুই ধরনের সেল ডিভিশন হচ্ছে, একটা হচ্ছে মাইটোসিস, হ্যাঁ, আরেকটা হচ্ছে মিওসিস। একটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। তো মাইটোসিস সেল ডিভিশন যেটা, সেখানে কি হয়, মাইটোসিস সেল ডিভিশন ধরো কোনো একটা সেল রয়েছে যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n, অর্থাৎ এটা কি ধরনের সেল, হ্যাপ্লন্টিক না ডিপ্লন্টিক বলো? হ্যাঁ, একদম ঠিক, ডিপ্লন্টিক। এর মধ্যে যদি মাইটোসিস হয়, তাহলে সেখানে যেই নতুন সেল দুটো তৈরি হবে, সেই দুটো সেলের ক্রোমোজোম নাম্বার কি হবে? একদম ঠিক, মাইটোসিস যখন হচ্ছে সেক্ষেত্রে 2n থেকে 2nই থাকে, কিন্তু ধরো মিওসিস হচ্ছে সেক্ষেত্রে 2n রয়েছে, হ্যাঁ। এবার ওখানে যখন মিওসিস হচ্ছে, এবার মিওসিসের ক্ষেত্রে আমরা দেখব যে 4টা সেল তৈরি হয়, সেক্ষেত্রে এবার 4টা কেন হচ্ছে এখানে, এখানে কেন 2টো হচ্ছে, এটা সেল ডিভিশনে ভালো মতো বুঝবো। মোটমাট যে ফ্যাক্টরটা আমি এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, যদি 2n হয় অর্থাৎ ডিপ্লন্টিক সেলে যদি মিওসিস হয়, সেক্ষেত্রে যে এখানে সেল তৈরি হবে সেটা কি, হ্যাপ্লন্টিক হবে। অর্থাৎ ডিপ্লন্টিক সেলে যদি মিওসিস হয়, সেক্ষেত্রে আমি যেই সেলগুলো পাবো সেগুলো হচ্ছে হ্যাপ্লন্টিক। এই জন্য মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজনও বলা হয়, হ্রাস বিভাজন অর্থাৎ রিডাকশন ডিভিশন। অর্থাৎ এখানে যখন ডিভিশন হচ্ছে মিওসিসে, দেখো ডিপ্লয়েড ছিল, ডিপ্লয়েড সেল থেকে এখানে কি হচ্ছে, হ্যাপ্লয়েড সেল হবে, ডিপ্লয়েড সেল থেকে এখানে হ্যাপ্লয়েড সেল হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। তাহলে মিওসিসের ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো। আর মাইটোসিস সেল ডিভিশন যেটা, সেখানে কি হলো, ডিপ্লয়েড সেল ছিল, ডিপ্লয়েডই হলো। তাহলে মাইটোসিস সেলে যদি এবার ধরো হ্যাপ্লয়েড সেলে যদি মাইটোসিস হয়, কি হবে বলো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কিছু কিছু লোক, স্টুডেন্ট বলছো যে হ্যাপ্লয়েড সেলে যদি মাইটোসিস হয়, সেক্ষেত্রে হ্যাপ্লয়েড সেল যেটা রয়েছে, হ্যাপ্লয়েড সেল যেটা রয়েছে n, সেক্ষেত্রে n এরই দুটো সেল তৈরি হবে। একদম ঠিক বলেছো। আর হ্যাপ্লয়েড সেলে যদি মিওসিস হয়, সেক্ষেত্রে কি হবে, হ্যাপ্লয়েড সেলে মিওসিস হলে, হ্যাপ্লয়েড সেলে যদি মিওসিস হয়, সেক্ষেত্রে একদম ঠিক, হ্যাপ্লয়েড সেলে কিন্তু মিওসিস হবে না, কারণ মিওসিস আমরা কি জানি, ক্রোমোসোম নাম্বার অর্ধেক করে দেয়। এবার হ্যাপ্লয়েড সেলে তো আগে থেকেই n আছে, এখানে যদি এই হয় তাহলে n/2 কখনো হতে পারে না। তো হ্যাপ্লয়েড সেলে কিন্তু মিওসিস হবে না। মাইটোসিস কিন্তু আমরা দুটো সেলেই দেখতে পাচ্ছি, হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড সেলে যদি মাইটোসিস হয়, সেক্ষেত্রে হ্যাপ্লয়েড সেলই তৈরি হবে, আর ডিপ্লয়েড সেলে যদি মাইটোসিস হয়, সেক্ষেত্রে ডিপ্লয়েড সেলই তৈরি হবে। আর মিওসিস হবে কোথায়, মিওসিস হবে সবসময় ডিপ্লয়েড সেলে। ডিপ্লয়েড সেলে যদি মিওসিস হয়, কি তৈরি হবে, হ্যাপ্লয়েড সেল। এটা বোঝা গেল কি গেল না? এটা যদি বুঝতে না পারো, এতক্ষণ যেটা বললাম, আরেকবার তাহলে ভিডিওটা পজ করো, রিভার্স করো, আরেকবার দেখো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরের জিনিসটা বুঝতে পারবে না, আমি এখনই বলছি। বুঝতে না পারলে আরেকবার রিভার্স করো, রিভার্সে গিয়ে ভিডিওটা 1.5x এ একবার দেখে নাও। যতক্ষণ না এত দূর বুঝতে পারছো ততক্ষণ, এরপর কিন্তু এগিয়ে লাভ নেই যদি বুঝতে না পারো। তাহলে এবার আমি পরের অংশটা বলছি। তাহলে আমি কি বললাম, যে এই যে স্টেপটা, এটা সবার জন্য কমন। কোন স্টেপ? এটা হচ্ছে যেখানে মেল গ্যামেট অর্থাৎ যেটা হ্যাপ্লয়েড মেল গ্যামেট হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটের সাথে ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করবে, যেটা ডিপ্লয়েড হবে। বোঝা গেল? একদম সিম্পল ব্যাপার। এটা সবার ক্ষেত্রে হবে। সবার বলতে যারা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, যারা ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, যারা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, সবার ক্ষেত্রে এই জিনিসটা হবে তো হবেই। তো এইবার যদি আমরা দেখি জাইগোট, এবার প্রথমে আমরা কি দেখবো, ডিপ্লন্টিক লাইফ সাইকেল অর্থাৎ আমাদের লাইফ সাইকেল,
যেটা হয়, মানে মানুষ যেটা করে। এবার গাছেদের কারা এটা করে ওটা পরে আসছি, একবার পুরোটা বুঝে নাও, তারপর গাছেদের কারা করে সেটা তখন বলে দেবো, তখন একদম মিলে যাবে। যেহেতু আশেপাশে সবসময় আমরা নিজেরা মানুষ, তো মানুষের এক্সাম্পল দিলে বেশি বুঝতে পারবে। তো আমরা কি, আমরা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল। অর্থাৎ ডিপ্লন্টিক লাইফ সাইকেল মানে কি, আমাদের যে পুরো শরীরটা দেখছো শুধুমাত্র এগ আর স্পার্মের জায়গাটা যদি বাদ দিয়ে যাও, তাহলে এখান থেকে যদি একটা সেল নিয়ে নিই, তাহলে সেই সেলটাকে যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখো, সেখানে আমরা কি সেল পাবো, ওটা হ্যাপ্লন্টিক সেল পাবো না ডিপ্লন্টিক সেল পাবো? সবসময় সেটা কি পাবো, ডিপ্লন্টিক সেল। এখান থেকে সেল নিলেও তাই পাবো, লিভার থেকে নিলেও তাই পাবো, হার্টের থেকে নিলেও তাই পাবো, জিভ থেকে নিলে, যেখান থেকে নাও, শুধুমাত্র স্পার্ম আর এগ বাদ দিলে বা তাহলে ওই জায়গাটাতে আমরা মানে ওই দুটো সেল বাদ দিলে সব সেল কি হচ্ছে, ডিপ্লয়েড সেল হচ্ছে। তো যেখানে আমাদের ফুল বডি ডিপ্লন্টিক, অর্থাৎ ফুল বডি পুরোটাই আমাদের কি ডিপ্লয়েড সেল দিয়ে তৈরি, সেই জন্যই আমরা কি ডিপ্লন্টিক লাইফ সাইকেল লিড করি। বোঝা গেল? আর শুধুমাত্র এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতেই আমরা শুধুমাত্র কি দেখবো, মানুষের ক্ষেত্রে স্পার্ম যেটা মেল গ্যামেট আর এগ যেটা ফিমেল গ্যামেট, সেই দুটোই শুধুমাত্র হ্যাপ্লন্টিক হয়। তো যেহেতু জাস্ট স্পার্ম আর এগ ওইটুকুনি জায়গা হ্যাপ্লন্টিক, তো আমাদের ডমিনেন্ট ফেজ কোনটা, পুরোটাই হচ্ছে ডিপ্লন্টিক সেলের ডমিনেন্ট ফেজ। তো সেই জন্য আমরা কি ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখি। তো দেখা যাক আমাদের ক্ষেত্রে কি হচ্ছে। আমাদের ক্ষেত্রে যখন আমরা ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখছি, এবার আমি কি বললাম, সবার ক্ষেত্রে এই স্টেজটা সেম। তো প্রথমে একটা স্পার্ম এলো, তারপরে কি এলো, একটা এগ। তো স্পার্ম এগকে যখন ফার্টিলাইজ করে, তারপরে কি তৈরি হয়ে গেল, জাইগোট। এবার জাইগোট কি হয় সবসময়, যেহেতু স্পার্ম আর এগ অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড হয়, দুটো হ্যাপ্লয়েড মিলে কি হবে, জাইগোট সবসময় ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড জাইগোট। এবার এই জাইগোটের মধ্যে যদি মাইটোসিস হয়, মাইটোসিসে কি বললাম, যেটা হচ্ছে সেটাই থাকবে, অর্থাৎ 2n যদি থাকে কোনো সেল, ডিপ্লয়েড সেলের মধ্যে মাইটোসিস হলে যেই সেলগুলো তৈরি হবে সেগুলো ডিপ্লয়েডই হবে। অর্থাৎ জাইগোটের মধ্যে এবার কি হবে, ডিপ্লয়েড লাইফ সাইকেলে দেখো প্রচুর পরিমাণে মাইটোসিস হবে। তো আমাদের যখন একদম মায়ের পেটের মধ্যে প্রথম যখন আমরা ছিলাম, তখন কি একটা সেলের জাইগোট ছিল, ওই জাইগোটটার মধ্যে কি হচ্ছে, অনেক মাইটোসিস হয়ে 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 আজকে যে আমরা সেটা তৈরি হয়েছে। তো তার মানে কি, গাছেদের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম ভাবে মাইটোসিস হচ্ছে। আর যেটা 2n ফেজ, সেটা গাছেদের ক্ষেত্রে আমরা কি বলি, যখন মাইটোসিস হলো জাইগোটের মধ্যে, 2n এর মধ্যে অনেক মাইটোসিস হচ্ছে, তো এখান থেকে যেই বডিটা তৈরি হবে, সেই বডিটা কি পুরোটাই 2n হবে, মাইটোসিস যেহেতু হচ্ছে। তো পুরোটাই যদি 2n হয়, তাহলে সেই বডিটাকে আমরা কি বলবো, 2n এর যেই বডি অর্থাৎ ডিপ্লন্টিক সেলের যেই বডিটা তৈরি হচ্ছে, সেটাকে কি বলবো, স্পোরোফাইট বডি। বুঝতে পারলে? তার মানে আমরা যদি গাছ হতাম, তাহলে যে আমাদের শরীরটা দেখছি, এই শরীরটাকে আমরা কি বলবো, আমরা যদি গাছ হতাম, মানুষের ক্ষেত্রে আমরা ওরকম ওয়ার্ড ইউজ করি না, আমরা গাছ হলে এই যে শরীরটা দেখছি পুরো, এই শরীরটা কি হবে, স্পোরোফাইট বডি। বোঝা গেল? বোঝা গেল তো? এরপর কি হচ্ছে, স্পোরোফাইট বডি এটা হলো, তার মানে 2n। এবার এটা মাথায় ঢুকিয়ে নাও, ডিপ্লয়েড যদি বডি থাকে, ডিপ্লন্টিক সেল দিয়ে তৈরি বডি থাকে, সেটাকে আমরা কি বলবো, স্পোরোফাইট বডি। এবার এই স্পোরোফাইট বডি, যেমন ধরো মানুষ দিয়ে আমি বোঝাচ্ছি, এটা আমাদের কি, এটা হচ্ছে যেহেতু এখান থেকে একটা সেল নিলেও ওটা ডিপ্লয়েড, এখান থেকে সেল নিলেও ডিপ্লয়েড, যেখান থেকে নাও ডিপ্লয়েড, শুধুমাত্র স্পার্ম আর এগ বাদ দিয়ে। তো স্পোরোফাইট বডির মধ্যে, এবার আমাদের বডি যেটা স্পোরোফাইট বডি, যেটা আমি বোঝাচ্ছি, ওখানে যদি মিওসিস কোথায় হবে, স্পার্ম আর এগ তৈরির সময় মিওসিস হবে। তার মানে আমাদের বডির মধ্যে মেয়েদের ক্ষেত্রে যেটা ওভারির মধ্যে হচ্ছে, আর ছেলেদের ক্ষেত্রে যেটা টেস্টিসের মধ্যে হচ্ছে, সেখানে কি হবে, মিওসিস হবে, মিওসিস হয়ে স্পার্ম তৈরি হবে আর এগ তৈরি হবে। গাছেদের ক্ষেত্রে ওটাকে কি বলবো, পোলেন গ্রেন আর এগ। তো যেটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, সেটা আবার ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হয়ে আবার কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। তো এরকম ভাবে কন্টিনিউ হতে থাকবে, এই যে জাইগোট তৈরি করলো, এটা আবার কন্টিনিউ হলো। বুঝতে পারলে? তারপর জাইগোট থেকে জাইগোটের মধ্যে কি হবে, জাইগোটের মধ্যে আবার মাইটোসিস সেল ডিভিশন হবে, আবার ডিপ্লয়েড সেল দিয়ে তৈরি একটা পুরো বডি তৈরি হবে, সেটাকে আমরা স্পোরোফাইট বডি বলবো। স্পোরোফাইট বডির মধ্যে মিওসিস হবে, মিওসিস হয়ে কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, যেটা জাস্ট ওই পোলেন গ্রেন আর এগ, জাস্ট ওইটুকুনি ফর্মেই আছে। ওই দুটো আবার যখন মিলে গেল, আবার জাইগোট তৈরি হয়ে গেল 2n। হ্যাঁ, 2n থেকে আবার স্পোরোফাইট বডি হচ্ছে। তো আশেপাশে যে যত বড় গাছ দেখছো না, আম জাম কাঁঠাল লিচু, সেই পুরোটা যে দেখছো, এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি স্পোরোফাইট বডি। তাহলে সেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট কি, ফুলের মধ্যে যে পোলেন গ্রেনটা দেখছো, ওই টুকুনিটাই জাস্ট এদের এন, অর্থাৎ হ্যাপ্লন্টিক বডি। বাকি যে পুরোটা দেখছো, এই পুরোটাই কিন্তু
2n ডিপ্লন্টিক। তো যেহেতু পুরোটাই 2n, তো সেটাকে আমরা কি বলি বলো, 2nটাকে বলি স্পোরোফাইট বডি। মনে থাকবে এবার নিশ্চয়ই। তাহলে ডিপ্লন্টিক লাইফ সাইকেল বুঝলে, তাহলে শর্টে যদি আরেকবার বলে দিই, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, গাছেদের ক্ষেত্রে কি হচ্ছে, পোলেন গ্রেন আর এগ এলো, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড। তো দুটো হ্যাপ্লয়েড যখন ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করলো, সেটাকে কি বলছি, ডিপ্লয়েড। জাইগোটের মধ্যে কি হবে, মাইটোসিস হবে। মাইটোসিস যদি হয়, 2n এর মধ্যে মাইটোসিস হচ্ছে, তো 2n এরই অনেকগুলো সেল তৈরি হবে। তো 2n দিয়ে পুরো সেল তৈরি হলো, আর সেই 2n সেল দিয়ে পুরো স্ট্রাকচার যে তৈরি হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড সেল দিয়ে যে পুরো স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি স্পোরোফাইট বডি। হয়ে গেল এটা। তো এটা পুরোটা স্পোরোফাইট বডি হলো। সেই স্পোরোফাইট বডির মধ্যে কোন একটা সেক্স অর্গানের মধ্যে, যেমন ধরো গাছেদের ক্ষেত্রে আমরা যেটা ফুল বলছি, সেখানে মিওসিস হচ্ছে। মিওসিস হয়ে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হবে, অর্থাৎ মেল গ্যামেট কি পোলেন গ্রেন আর ফিমেল গ্যামেট কি এগ, এই দুটো আবার ফার্টিলাইজ হবে, এই যে এই দুটো আবার ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হয়ে আবার জাইগোট তৈরি হবে। তো এই সাইকেলটাই পুরো চলতে থাকবে, এই সাইকেলটা। বোঝা গেল? তো এইটাকে আমরা কি বলছি, যেহেতু এই সাইকেলে আমরা মেন কি বডি দেখছি, 2n দেখছি, স্পোরোফাইটিক বডি, তো এইটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল। বোঝা গেল? এটাকে আমরা বলবো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাঁ, তো ডিপ্লন্টিক লাইফ সাইকেল বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে ডিপ্লন্টিক লাইফ সাইকেল হলো এটা। তাহলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে কি হবে বলো? হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে মেন বডি যেটা তৈরি হবে, সেটা তৈরি হবে হ্যাপ্লয়েড সেল দিয়ে। একদম ঠিক বলেছো। তো আমি কি বললাম, এই যে প্রসেসটা, এটা সবার ক্ষেত্রে কমন। তাহলে এখানে জাইগোট তৈরি হয়ে গেল 2n, যেটা ডিপ্লন্টিক। এবার আমরা বুঝবো হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তাহলে ডিপ্লন্টিক লাইফ সাইকেল যেটা বুঝলাম, ডিপ্লন্টিক লাইফ সাইকেলে মেন বডি কি, ডিপ্লয়েড। তো এখানে যেটা জাইগোট তৈরি হয়েছে, জাইগোটও ডিপ্লয়েড হয়। তো ডিপ্লয়েডের মধ্যে যদি মাইটোসিস হয়, তাহলে ডিপ্লয়েড বডি তৈরি হবে। মাইটোসিস সেল ডিভিশন হলে অনেকগুলো যখন সেল তৈরি হবে, যেহেতু জাইগোট ডিপ্লয়েড, তো ডিপ্লয়েডের মধ্যে মাইটোসিস হচ্ছে, তো ডিপ্লয়েড থেকে মাইটোসিস হলে ডিপ্লয়েড সেল তৈরি হয়। তো অনেকগুলো সেল যদি তৈরি হয় ডিপ্লয়েড, এটা ডিপ্লন্টিক লাইফ সাইকেল হলো। তাহলে হ্যাপ্লয়েড লাইফ সাইকেলে তোমরা বুদ্ধি করে বলো, হ্যাপ্লয়েড লাইফ সাইকেল যদি হতে হয়, তাহলে আমাদেরকে হ্যাপ্লয়েড সেল বানাতে হবে। তাহলে এটা তো কমন সবার জন্য, ইউনিভার্সাল সেল। তাহলে জাইগোটের পর কি হবে এমন জাইগোটের মধ্যে যেটা হ্যাপ্লয়েড সেল বানাবে? একদম ঠিক বলেছ, মিওসিস হবে। তো সেই জন্য দেখো জাইগোটের মধ্যে এবার যদি আমরা হ্যাপ্লয়েড লাইফ সাইকেল দেখি, চলে গেল কোথায়, মিওসিস বানাতে। বোঝা যাচ্ছে? তো মিওসিস বানাতে মানে অ্যাকচুয়ালি মিওসিস হতে। এবার মিওসিস যদি হয়ে যায়, তাহলে মিওসিস হলে কি হবে, এটা 2n আছে, 2n এর মধ্যে মিওসিস হলে হয় n। তো জাইগোটের মধ্যে যখন মিওসিস হবে, তারপর যে স্ট্রাকচারটা মানে সেল তৈরি করবে n, অর্থাৎ হ্যাপ্লয়েড সেল, সেটাকে আমরা কি বলবো, স্পোর বলবো। বুঝতে পেরেছো? তো এবার স্পোরের মধ্যে, স্পোর হয়ে গেল, স্পোর কি, হ্যাপ্লয়েড স্ট্রাকচার। এবার হ্যাপ্লয়েড স্পোরে যদি মাইটোসিস সেল ডিভিশন হয়, কি হবে, মাইটোসিস আমরা জানি যেটা ছিল সেটাই তৈরি হবে। তো হ্যাপ্লয়েড স্পোরে যদি মাইটোসিস হয়, মাইটোসিস অনেকবার হয়ে যদি কোনো বডি তৈরি করে, তো মাইটোসিসে যেটা ছিল সেটাই হবে, অর্থাৎ হ্যাপ্লয়েড ছিল তো হ্যাপ্লয়েডই হবে। তো হ্যাপ্লয়েড বডি তৈরি করবে এখানে। তো হ্যাপ্লয়েড বডি যেটা তৈরি হবে, সেটার নাম আমরা কি দিলাম, গ্যামেটোফাইটিক বডি। এখানে কিন্তু দেখো n ক্রোমোজোম নাম্বার। বুঝতে পারছো তো? এবার আশা করি ক্লিয়ার হয়েছে। তো যেখানে এবার এই বডিটাই এদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়, অর্থাৎ ডমিনেন্ট হয়। এদের ক্ষেত্রে কিন্তু আমরা 2n বডি দেখতে পাই না। এখন পর্যন্ত 2n দেখতে পেয়েছো? এদের ক্ষেত্রে 2n কি, 2n জাস্ট এইটুকুনিতে সীমাবদ্ধ, জাইগোট একটা সেল। 2n জাস্ট জাইগোটের মধ্যে সীমাবদ্ধ, কারণ জাইগোটের মধ্যেই হয়ে গেল তারপর মিওসিস, মিওসিস হলেই 2n থেকে হয়ে গেল n। তো n এর যে সেলটা তৈরি হলো স্পোর হলো, স্পোর বললাম। স্পোরের মধ্যে এবার বারবার মাইটোসিস হবে, অর্থাৎ স্পোর যেহেতু n, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডে বারবার মাইটোসিস হলে হ্যাপ্লয়েডের অনেক সেল তৈরি হলো। তো এই অনেক সেল দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হলো, সেটাকে আমরা বলছি গ্যামেটোফাইটিক বডি। তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড বডি হলো, তো সেই জন্য এটাকে বলছি গ্যামেটোফাইটিক বডি। বোঝা গেল? এইবার কি হচ্ছে, গ্যামেটোফাইটিক বডির মধ্যে থেকে যদি আমি চাই গ্যামেট তৈরি করতে, গ্যামেট তো সবসময় n আর nই হয়, হ্যাপ্লয়েডই হয়। তো গ্যামেটোফাইটিক বডি কি, নিজে হ্যাপ্লয়েডই আছে। তো গ্যামেটোফাইটিক বডি থেকে যদি আমি গ্যামেট তৈরি করতে চাই, গ্যামেটও সবসময় ইউনিভার্সালি হ্যাপ্লয়েডই হবে। তো গ্যামেটোফাইটিক বডিও হচ্ছে হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি করতে গেলে কি সেল ডিভিশন করতে হবে,
হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি করতে গেলে কি সেল ডিভিশন করতে হবে? মাইটোসিস, হ্যাপ্লয়েড আছে তো হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে, মাইটোসিস হলো, মাইটোসিস হয়ে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হয়ে গেল, এরা আবার ফার্টিলাইজ হবে, জাইগোট হবে, জাইগোটের মধ্যে আবার মিওসিস হবে। তাহলে হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক লাইফ সাইকেলের মধ্যে পার্থক্য কি হলো? আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। ডিপ্লন্টিক লাইফ সাইকেলে ডমিনেন্ট ফেজ কি? হ্যাঁ, ডিপ্লন্টিক লাইফ সাইকেলে ডমিনেন্ট ফেজ হচ্ছে ডিপ্লন্টিক সেল দিয়ে তৈরি স্পোরোফাইটিক বডি, একদম ঠিক। আর হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে ডমিনেন্ট ফেজ কি? একদম ঠিক। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে ডমিনেন্ট ফেজ হচ্ছে হ্যাপ্লয়েড সেল দিয়ে তৈরি গ্যামেটোফাইটিক বডি। হ্যাপ্লয়েড সেল মানে এন, আর এখানে ডিপ্লয়েড সেল মানে 2n, স্পোরোফাইটিক। তাহলে এবার তোমরা একদম মাথার মধ্যে এটাও ঢুকিয়ে নাও, স্পোরোফাইটিক বডি যখনই দেখছো তার মানে ওটা ডিপ্লয়েড হচ্ছে অর্থাৎ 2n, আর গ্যামেটোফাইটিক বডি যখনই দেখছো সেটা হ্যাপ্লয়েড হচ্ছে অর্থাৎ n। এবার যদি তোমাদেরকে বলি যে ডিপ্লন্টিক লাইফ সাইকেলে যদি গ্যামেট তৈরি করতে হয় তাহলে কি ধরনের সেল ডিভিশন আমরা দেখব? ডিপ্লন্টিক লাইফ সাইকেলে গ্যামেট তৈরি করতে গেলে কি ধরনের সেল ডিভিশন দেখব? হ্যাঁ, এবার কেউ কেউ বলেছো মিওসিস, কেউ কেউ বলেছো মাইটোসিস। এবার দেখা যাক আমি কি প্রশ্ন করেছি। ডিপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল মানে কি? যার মধ্যে হচ্ছে 2n ফেজটা ডমিনেন্ট মানে স্পোরোফাইটিক বডি, এর থেকে আমি তৈরি করছি গ্যামেট। গ্যামেট কি হয় আমি বলেছি ইউনিভার্সালি গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড হবে। তাহলে 2n থেকে যদি n তৈরি করতে হয় হ্যাপ্লয়েড, তাহলে কি ধরনের সেল ডিভিশন হবে? মিওসিস। কারেক্ট, যারা ঠিক বলেছো কংগ্রাচুলেশন। আর যারা একটু বুঝতে ভুল করেছো তারা কিন্তু এই ব্যাপারটা বোঝো, আরেকবার নইলে রিক্যাপ করো, আমি বারবার একই কথা বলে গেছি। এরপর আরেকটা প্রশ্ন, যদি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে গ্যামেট তৈরি হতে হয় তাহলে কি সেল ডিভিশন হবে? ভাবো হ্যাপ্লন্টিক লাইফ, এরকম ভাবে ভাবো, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল মানে যেখানে এনটা ডমিনেন্ট অর্থাৎ হ্যাপ্লয়েডটা ডমিনেন্ট। হ্যাপ্লয়েড ডমিনেন্ট বডি মানে কি? গ্যামেটোফাইটিক বডি। হ্যাপ্লয়েড ডমিনেন্ট বডি মানে গ্যামেটোফাইটিক বডি, ওটা হচ্ছে এন। আর আমাকে যদি গ্যামেট তৈরি করতে হয়, গ্যামেট তো সবসময় এনই হয় অর্থাৎ হ্যাপ্লয়েডই হয়, তো গ্যামেটোফাইটিক বডি যেটা এন, ওখান থেকে আমি গ্যামেট তৈরি করব যেটা এন, তার মানে আমি এন থেকে এন তৈরি করছি, তার মানে এন থেকে এন যদি তৈরি করতে হয় তাহলে মাইটোসিস হবে। এটাই এর ক্ষেত্রে উল্টো হলো, স্পোরোফাইটিক বডি 2n ছিল ডিপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে, ওখান থেকে আমি গ্যামেট তৈরি করছি মানে n, 2n থেকে আমি n তৈরি করছি, এখানে কি হবে? মিওসিস হবে। কারেক্ট। এইবার আমরা দেখব হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি দেখব? দেখো ডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি দেখলাম? ডিপ্লন্টিক বডি যেটা মেনলি কি বডি? স্পোরোফাইটিক বডি যেখানে 2n। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে কি দেখলাম? গ্যামেটোফাইটিক বডি যেটা n। তাহলে এবার তোমরা বলো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি দেখবো? ঠিকই বলছো, স্পোরোফাইটিক বডিও দেখবো আবার গ্যামেটোফাইটিক বডিও দেখবো। কারেক্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? দুটো একসাথে এইভাবে সম্ভব। এবার হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, এখানে কি হচ্ছে দেখো, জাইগোট আছে, জাইগোটের মধ্যে কি হবে? প্রথমে মাইটোসিস হবে। মাইটোসিস যদি জাইগোটে হয় তাহলে কি হবে? মাইটোসিস জাইগোটে, মাইটোসিস মানে সমবিভাজন, মানে যেটা ছিল সেটা দিয়েই পুরো বডিটা তৈরি হবে। এরকম ভাবে ভাবো, যেটা ছিল সেটা দিয়েই পুরো বডিটা তৈরি হবে। জাইগোট 2n ছিল, 2n এ মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হতে 2n দিয়ে বডি তৈরি হবে, 2n দিয়ে বডি যদি তৈরি হয় সেটা হবে স্পোরোফাইটিক বডি। এই তো বুঝতে পেরেছো, এটা স্পোরোফাইটিক বডি হলো। ঠিক আছে, আমি ডিপ্লয়েড লাইফ সাইকেলের স্পোরোফাইটিক বডি পেয়ে গেলাম, কিন্তু এটা তো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, মানে হ্যাপ্লয়েডেরও ভূমিকা রয়েছে, একদম রয়েছে। তো স্পোরোফাইটিক বডির মধ্যে এবার কি হবে? স্পোরোফাইটিক বডির মধ্যে এবার হবে হচ্ছে মিওসিস। তাহলে স্পোরোফাইটিক বডিকে 2n এর মধ্যে যদি মিওসিস হয়, মিওসিস হলে কি তৈরি হবে? হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। হ্যাপ্লয়েড সেলটা কি? হ্যাপ্লয়েড সেলটা এখানে হয়ে গেল স্পোর। বুঝতে পেরেছো? এই ঢুকে গেলাম এবার ডিপ্লন্টিক, কারণ হ্যাপ্লোডিপ্লন্টিকের মধ্যে দুটো লাইফ সাইকেলেরই পার্ট থাকবে।
সেই জন্যই তো নাম হ্যাপ্লোডিপ্লন্টিক। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের পার্ট আছে, ডিপ্লন্টিক লাইফ সাইকেলের পার্ট আছে। তো এইবার দেখো কি হচ্ছে, স্পোরোফাইট বডির মধ্যে মিওসিস হলো, স্পোর তৈরি হলো, এই যে স্পোর তৈরি হলো যেটা এবার হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের মধ্যে ছিল। এবার স্পোরের মধ্যে কি হবে, মাইটোসিস হচ্ছে। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডের মধ্যে মাইটোসিস হচ্ছে। তো এবার যেই বডিটা তৈরি হবে হ্যাপ্লয়েডের মধ্যে মাইটোসিস, মাইটোসিস হচ্ছে যেটা ছিল সেইটাই তৈরি হবে, অর্থাৎ মাইটোসিসের মধ্যে যেটা ছিল সেটাই যদি তৈরি হয় তাহলে স্পোর এন ছিল হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বডি তৈরি হবে। দেখো গ্যামেটোফাইটিক বডিও তৈরি হয়ে গেল। এইবার কি হচ্ছে, গ্যামেটোফাইটিক বডির থেকে এবার আবার সেই আগের মতো গ্যামেট তৈরি হবে। তার মানে এখানে কি হচ্ছে, গ্যামেটোফাইটিক বডি থেকে যদি গ্যামেট তৈরি হয় এটাতে কি সেল ডিভিশন হবে, মাইটোসিসই হবে, কারণ গ্যামেটো হ্যাপ্লয়েড আর যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি বলছি সেটাও হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড বডি থেকে যদি আমি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করি মাইটোসিস সেল ডিভিশন হবে। তো ওটাই হলো, এই গ্যামেটটা আবার ফার্টিলাইজ হবে। তার মানে দেখো এবার হ্যাপ্লোডিপ্লন্টিকে আমি স্পোরোফাইটিক বডিও পেলাম, আবার গ্যামেটোফাইটিক বডিও পেলাম। সেই জন্যই তো নাম হ্যাপ্লোডিপ্লন্টিক না, হ্যাপ্লয়েডেরও পার্ট রয়েছে, ডিপ্লন্টিক লাইফ সাইকেলেরও পার্ট রয়েছে। কি কি পার্ট হলো, তাহলে জাইগোট থেকে যেটা মাইটোসিস হয়ে স্পোরোফাইট তৈরি হলো, এই পার্টটা কার মতো, এই পার্টটা হচ্ছে এই পার্টটার মতো, ডিপ্লন্টিক লাইফ সাইকেলের এই পার্টটার মতো। এরপর স্পোরোফাইট থেকে যে পরের পার্টটা যদি আমরা দেখি, যেমন হচ্ছে ধরো এইখানটাতে কি হচ্ছে, এইখানটাতে দেখো স্পোর থেকে আবার গ্যামেট থেকে এটা তৈরি হলো। তো একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এবার দেখো এইখানতে স্পোরের মধ্যে থেকে এই যে এই পার্টটা পুরোপুরি কিন্তু এই পার্টটার মতো সেম। তার মানে আমরা দুটো জিনিস দেখছি, একটা কি জিনিস দেখলাম, এই যে এই পার্টটা যেটা রয়েছে এই পার্টটা হচ্ছে এই পার্টটার মতো, অর্থাৎ ডিপ্লন্টিক লাইফ সাইকেলের মতো হচ্ছে এই স্টেজটা, আর তারপরে যেটা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল সেটার মতো হচ্ছে এই স্টেজটা। সেই জন্য এই স্টেজটার নাম কি হলো, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, কারণ দুটোরই পার্ট রয়েছে। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। এরপর আশা করি তোমরা কিন্তু এই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হোক বা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হোক এই জিনিসগুলো ভুলবে না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের। এটা যেমন নিটেও কনসেপচুয়াল প্রশ্ন দিতে পারে, আবার কিন্তু এখান থেকে তোমাদের যদি বোর্ড থাকে বা কিছু সেখানেও প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে ব্যাপার। এইবার আমি তোমাদেরকে ওভারঅল কিছু প্রশ্ন করি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তার মানে বুঝবে তোমরা এই কনসেপ্টটা বুঝেছো, আর যদি ঠিকঠাক উত্তর না দিতে পারো তার মানে বুঝবে এই জায়গাটা বোঝোনি। তাহলে আরেকবার গিয়ে কিন্তু ভিডিওটা রিপিট করো। এইখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে 1 নম্বর না, এবার প্রশ্ন করব, কি কি আছে তো বলেই দিয়েছি, এবার প্রশ্ন। তাহলে প্রশ্নতে এখানে কি কি দেখবো, প্রথম প্রশ্ন তোমরা বলো, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি কি আমরা বডি দেখতে পাই? গ্যামেটোফাইটিক বডি দেখবো, না স্পোরোফাইটিক বডি দেখবো, না দুটোই দেখবো, না একটাও দেখবো না? বলো। একদম ঠিক বলেছো, এখানে দুটোই দেখবো। হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে গ্যামেটোফাইটিক বডিও দেখবো, স্পোরোফাইটিক বডিও দেখবো। এরপর দ্বিতীয় প্রশ্ন তোমরা বলো, গ্যামেটোফাইটিক বডির থেকে তোমরা যদি একটা সেল নিয়ে নাও, সেখানে যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখো সেখানে কি দেখবে, ক্রোমোজোম সেট কটা রয়েছে, এন না 2n? গ্যামেটোফাইটিক বডি বলেছি, যদি এন উত্তর বলে থাকো একদম ঠিক বলেছো, হ্যাঁ এনই বলেছো আমরা জানি। স্পোরোফাইটিক বডির থেকে যদি নেই তাহলে কি দেখবো, ওখানে এন সেল না 2n সেল, হ্যাপ্লন্টিক না ডিপ্লন্টিক? একদম ঠিক 2n সেল। এবার বলো, যদি গ্যামেটোফাইটিক বডি থেকে আমি গ্যামেট তৈরি করতে চাই কি ধরনের সেল ডিভিশন করব? গ্যামেটোফাইটিক বডি থেকে গ্যামেট তৈরি করছি, কি ধরনের সেল ডিভিশন করব? মাইটোসিস না মিওসিস? মাইটোসিস, কারণ মিওসিস করলে অর্ধেক হয়ে যায়, আর গ্যামেটোফাইটিক বডি তো এনই আছে, গ্যামেটো সবসময় এনই হয়, তো মাইটোসিস একদম ঠিক। তারপর হচ্ছে প্রশ্ন, গ্যামেটোফাইটিক বডি থেকে না, তারপরে প্রশ্ন হচ্ছে স্পোরোফাইটিক বডি থেকে যদি আমি স্পোর তৈরি করতে চাই তাহলে কি ধরনের সেল ডিভিশন করব? বলো। হ্যাঁ মিওসিস, কারণ স্পোরোফাইটিক বডি 2n হয় আর স্পোর দেখতেই পাচ্ছ n আছে এখানে। তো এই প্রশ্নগুলো যদি মোটামুটি বলে থাকো ঠিকঠাক তাহলে এটা বুঝেছো কনসেপ্টটা। অনেকটা ডিটেলসে আমি বারবার বলে কিন্তু এই জায়গাটা বোঝালাম। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছি কিছু, এই জায়গাটা কিন্তু আবার পরে যখন ব্রায়োফাইট টেরিডোফাইট পড়াবো সেই সময় কিন্তু এটা খুব আবার লাগবে। এবার আমরা চলে যাই অ্যালগির মধ্যে। অ্যালগির ব্যাপারে কি বলেছে দেখো,
মাথা জানি একটু জটিল হয়ে গেছে, কারণ হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক লাইফ সাইকেল এই জায়গাটা একটু জটিলই বটে, কিন্তু ঠিক আছে। দেখো তোমরা এবার মাথাটা একটু নাইলে যদি বুঝে গিয়ে থাকো তাহলে খুব ভালো, একটু ভিডিওটা পজ করে একটু ফ্রেশ হয়ে নিতে পারো। আর যদি বুঝতে না পারো তাহলে বলবো একবারে যখন শুরু করেছো এটা না বোঝা পর্যন্ত উঠবে না, বিশেষ করে এই হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক লাইফ সাইকেলটা। ভিডিওটা আবার দেখো, দেখে তারপরে আশা করি বুঝতে পারবে। তারপরে না হয় ভিডিওটা এখন পজ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার পরবর্তী পার্টে এগাও, কারণ এইবার আবার সোজা জিনিস চলে আসছে। হ্যাঁ, তো অ্যালগির ব্যাপারে বলছে। প্ল্যান্টের কি কি ভাগ বলেছিলাম, আরো প্ল্যান্টকে ভাগ করছিলাম, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এবার যে এতক্ষণ ধরে আমরা বুঝলাম হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল, কি কি দেখলাম, এবার সেগুলো কি কি হয়। যেমন হচ্ছে ধরো প্রথমে অ্যালগির কথা যদি বলি, একে আমরা এখানে বলেছে দেখো আমরা পুরো ভাগ করেছি, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখবো মেনলি এর কি কি লাইফ সাইকেল দেখে। বাকি পার্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে একবার কম্পেয়ার করব। কিন্তু প্রথমে এখানে দেখি এদের ক্ষেত্রে ডমিনেন্ট জেনারেশন যেটা, এইটা হচ্ছে আমরা এতক্ষণে বুঝলাম। তো অ্যালগির ক্ষেত্রে কি, অ্যালগির ক্ষেত্রে হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে কি, হ্যাপ্লন্টিক না ডিপ্লন্টিক কোনটা লাইফ সাইকেল, ডমিনেন্ট যদি গ্যামেটোফাইট হয় তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালগির ক্ষেত্রে, অ্যালগির ক্ষেত্রে কিন্তু এদের হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখি বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু এক্সেপশন রয়েছে ওগুলো ছাড়লাম। এরপর হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইটার ক্ষেত্রে এখানে লেখা রয়েছে গ্যামেটোফাইট, কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখবো স্পোরোফাইট বডিও কিন্তু একটা ভূমিকা পালন করে। ডমিনেন্ট অবশ্যই গ্যামেটোফাইট, কিন্তু এদের কিন্তু স্পোরোফাইট বডিও রয়েছে। তো এদের ক্ষেত্রে আমরা কি বলবো, ব্রায়োফাইটার ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল আমরা মেনলি দেখতে পাই। তারপরে হচ্ছে টেরিডোফাইট। টেরিডোফাইটের ক্ষেত্রে দেখো স্পোরোফাইটিক বডি মেন বড় ভূমিকা পালন করছে, কিন্তু এদের কিন্তু গ্যামেটোফাইটিক বডিরও একটা পার্ট রয়েছে, আমরা যখন এরপর ডিটেলসে দেখবো সেই সময়টা বুঝবো। তো এদের ক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলই মেনলি দেখতে পাই, যেহেতু এখানে স্পোরোফাইটটা মেন ইম্পর্টেন্ট, মেন বড় পার্ট, তো সেই জন্য এদেরকে আমরা এটা কিছুটা উল্টে ডিপ্লো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলও লেখা থাকে কিছু কিছু বইয়ে। এরপর দেখো জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, এই দুটো মেনলি ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, কারণ এদের স্পোরোফাইট এই দুটো মেন বডি। তার মানে কি কি হলো, অ্যালগির ক্ষেত্রে হ্যাপ্লন্টিক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিক, আর তারপর লাস্টে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল মেন। এরপর আমরা চলে আসছি অ্যালগিতে। অ্যালগির ক্ষেত্রে কি বলেছে, অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং, অবভিয়াসলি প্ল্যান্ট কিংডমের মধ্যে তো ক্লোরোফিল তো থাকবেই। অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড, অটোট্রপিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক। হ্যাঁ, কোথায় কোথায় থাকে সেগুলো বলেছে। ক্লোরোফিল থাকছে, সিম্পল থ্যালয়েড স্ট্রাকচার মানে মানে ওরকম আলাদা রুট, স্টেম, লিফ ওরকম কোনো তুমি স্ট্রাকচার দেখতে পারবে না, থ্যালাস টাইপের স্ট্রাকচার। অটোট্রপিক, যেহেতু ক্লোরোফিল বিয়ারিং তো অবশ্যই অটোট্রপিক হবেই, তো এই দুটো অ্যাকচুয়ালি একই কথা বলছে। তারপর লার্জলি অ্যাকোয়াটিক হচ্ছে জলের মধ্যে থাকছে। হ্যাঁ, দে অকার ইন এ ভ্যারাইটি অফ হ্যাবিটেটস, অনেক জায়গাতে থাকে, যেমন হচ্ছে ময়েস্ট, স্টোন, সয়েল, উড, কোথায় কোথায় থাকছে সেগুলোর কথা বলেছে। Some of them also occurs in association with fungi. লাইকেনের ব্যাপারে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে আমরা মাঝখানেও পড়েছি যখন ফাঙ্গি পড়ছিলাম, আবার লাস্টেও পড়েছি যখন ভাইরাস, ভাইরয়েড, প্রিয়নের ব্যাপারটা পড়েছিলাম, তারপরেই কিন্তু লাইকেনের ব্যাপারটা ছিল, মনে পড়ছে তো। তো ওইটাই এখানে বলেছে যে ফাঙ্গি আর অ্যালগি যখন অ্যাসোসিয়েশনে থাকে, সিম্বায়োসিস করে, তখন ওই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, লাইকেন। তারপর কি বলছে, এন্ড অ্যানিমালস। এবার অ্যানিমালস এর সাথেও মাঝে মাঝে এরা অ্যাসোসিয়েশন করে, যেমন কি ধরনের অ্যানিমালস, দ্য ফর্ম এন্ড সাইজ অফ অ্যালগি ইজ, সেটা মানে জাস্ট ইউনিসেলুলার টাইপের হতে পারে, আবার ফিলামেন্টাসও হতে পারে, আবার বড় হতে পারে। তো এখানে ওটাই বলেছে যে ভেরিয়েবল রেঞ্জিং ফ্রম কলোনিয়াল ফর্মস অফ ভলবক্স, যেমন কলোনিয়াল ফর্ম মানে অর্থাৎ অনেকগুলো একসাথে থাকে, কলোনি ফর্ম করে থাকে। যেমন এটা দেখছো, এটা হচ্ছে ভলবক্সের স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যেরকম হয়, সেটা আমি এক্সট্রা ছবি এখানে লাগিয়েছি, সেটার কোনো দরকার নেই, সেটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লাগিয়েছি। ভলবক্স যেমন কলোনিয়াল হলো। তারপর এখানে বলেছে ভলবক্স ফিলামেন্টাস হতে পারে, যেমন হচ্ছে ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এরা ফিলামেন্টাস হয়। আর এ ফিউ অফ দেন মেরিন ফর্ম সাচ এস কেলপস। কেলপসটা কি ম্যাসিভ প্ল্যান্ট বডি। কেলপস কি এরকম দেখতে হয়, কেলপস হচ্ছে এরকম টাইপের দেখতে হয়। এই যে কোথায় গেল, এই যে কেলপস দেখতে পাচ্ছ, এই যে এরকম টাইপের যেটা দেখছো এগুলো হচ্ছে কেলপস।
তো এরকম কিন্তু হতে পারে। তো এই ছবিগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি, নিটে কোনোদিনই আসবে না, নিটে ওই ছবিগুলোই আসবে যেগুলো এনসিইআরটি তে দেওয়া আছে। তারপরে বলেছে দ্য অ্যালগি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ আসেক্সুয়াল সেক্সুয়াল মেথড। তো তিন ধরনেরই আমরা দেখতে পারি, ভেজিটেটিভ মেথডও দেখতে পারি, আসেক্সুয়াল মেথডও দেখতে পারি, আবার সেক্সুয়াল মেথডও দেখতে পারি। ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিভাবে দেখবো? ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ ভেঙে গেল, দুটো আলাদা খণ্ড হয়ে গেল, ওখান থেকে দুটো আলাদা আলাদা অ্যালগি তৈরি হচ্ছে। ইচ ফ্র্যাগমেন্ট ডেভেলপস ইনটু এ থ্যালাস, যেটা বললাম। আসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পোর, অনেক ধরনের স্পোর তৈরি করে, যেটা আমরা কিন্তু ফাঙ্গির ক্ষেত্রেও কিছু কিছুতে দেখেছিলাম যে আসেক্সুয়াল স্পোর তৈরি করে রিপ্রোডাকশন হচ্ছিল। এই সময় তোমরা ভিডিওটা পজ করো, আসেক্সুয়াল স্পোরের কথা মনে করো, ফাঙ্গিতে কি কি ছিল মনে করো, যদি মনে না আসে এখনই যাও গিয়ে দেখো, দেখে নামগুলো মুখস্থ করো, খাতায় লেখো, তারপর আবার ব্যাক করো। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য মোস্ট কমন হচ্ছে যেটা বলেছে জুস্পোর। দে আর ফ্ল্যাজেলেটেড, ফ্ল্যাজেলেটেড মানে হচ্ছে ফ্ল্যাজেলা রয়েছে, তো অবশ্যই তাহলে কি হবে? মোটাইল হবে। অ্যান্ড অন জার্মিনেশন গিভস রাইজ টু নিউ প্ল্যান্টস। তো এই জুস্পোর গুলো যেগুলো রয়েছে এরা কি হচ্ছে? মোটাইল হয়, আর যখন জার্মিনেট করে তখন নতুন প্ল্যান্ট অর্থাৎ অ্যালগির জন্ম অ্যালগি প্রডিউস করে, এটাই বলেছে। তো এই হয়ে গেল ফ্র্যাগমেন্টেশন আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এরপর আমরা দেখবো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস থ্রু ফিউশন অফ টু গ্যামেট, যেটা বললাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় দুটো গ্যামেটের দ্বারা হচ্ছে। তারপর দিস গ্যামেটস ক্যান বি ফ্ল্যাজেলেটেড সিমিলার ইন সাইজ, যেটার এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে কি দেখবো? এই দুটো গ্যামেটই কি হয়? ফ্ল্যাজেলেটেড হয়, আর দুটো গ্যামেটের সাইজ কি হয়? সেম সাইজের হয়। সেটার এক্সাম্পল কি? ইউলোথ্রিক্স। বা নন ফ্ল্যাজেলেটেড সেম সাইজ হতে পারে, যেমন হচ্ছে এখানে বলেছে, বা নন ফ্ল্যাজেলেটেড অর্থাৎ নন মোটাইল বাট সিমিলার ইন সাইজ, যেটা হচ্ছে স্পাইরোগাইরা। এই ধরনেরকে আমরা কি বলবো? আইসোগ্যামাস। মানে হচ্ছে যখন এখানে দেখো কোথায় গেল এই স্ট্রাকচারটা, যখন দুটো গ্যামেট সেম স্ট্রাকচার পুরোপুরি ভাবে, এই যে এইটা দেখো, দুটো পুরো সেম দেখতে, দুজনেরই সাইজও সেম, দুজনের ফ্ল্যাজেলাও রয়েছে। আবার যদি ধরো জাস্ট ফ্ল্যাজেলা নেই কিন্তু দুজনের সাইজও সেম, এরকম যদি হয় তাহলে কি হচ্ছে? এই ধরনের এই দুটো যখন মিলে যাবে তখন ওটাকে আমরা কি বলছি? মিলে জাইগোট তৈরি করে, তো ওটাকে আমরা বলছি অর্থাৎ আইসোগ্যামাস। আইসো মানে হচ্ছে সেম, তো সেম জিনিস যখন মিলছে ওটাকে আমরা বলবো আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস কাকে বলবো? অ্যানাইসোগ্যামাস যখন দেখো দুজনের আকারটা আলাদা কিন্তু দেখতে প্রায় সেম, দেখতে সেম কিন্তু দুজনের সাইজটা আলাদা, ওটাকে বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামাস। দেখো এখানে দুজনের দেখতে সেম, দুজনেরই ফ্ল্যাজেলা রয়েছে, দেখতেও সেম, কিন্তু কি সাইজ দুজনের আলাদা, এটা অনেক বড় এটা অনেক ছোট, তো এটাকে বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে আলাদা, আইসো মানে সেম। আর যখন দেখবো দুজনের সাইজ আর শেপ দুটোই আলাদা, অর্থাৎ দেখো যেমন এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে? একটা অনেকটা বড় আর এর ফ্ল্যাজেলাও নেই, কিন্তু এর ক্ষেত্রে দেখো এর ফ্ল্যাজেলাও রয়েছে, মেল গ্যামেটটা অনেক ফ্ল্যাজেলাও রয়েছে আর ছোট, মানে সাইজও সেম শেপও আলাদা, সরি সাইজও আলাদা শেপও আলাদা, সেটাকে আমরা কি বলবো? আইসোগ্যামাস। বোঝা গেল তাহলে আশা করি তিনটেই, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। তাহলে আরেকবার যদি রিপিট করি, কি হচ্ছে? দুজনের সাইজ আর শেপ সেম, আইসোগ্যামাস। ফ্ল্যাজেলা থাকতেও পারে, যদি না থাকে তাহলে দুটোরই ফ্ল্যাজেলা থাকবে না, এটা হয়ে গেল আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস কি হচ্ছে? দুজনের দেখতে সেম কিন্তু সাইজটা আলাদা, এটা বড় এটা ছোট, কিন্তু দেখতে দুটো প্রায় সেম কিন্তু একটা বড় একটা ছোট, এটা হয়ে গেল অ্যানাইসোগ্যামাস। আর উগ্যামাস কি? উগ্যামাস হচ্ছে যেখানে দুটো দেখতেও আলাদা সাইজও আলাদা। এখানে দেখো এটা বড় কিন্তু এর ফ্ল্যাজেলা নেই, দেখতে আলাদা, এটা ছোট এর ফ্ল্যাজেলা রয়েছে কিন্তু দেখতে সেই জন্য আলাদা, তো এটাকে আমরা কি বলছি? উগ্যামাস। তো এই আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাসের এক্সাম্পল এখানে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এগুলো কিন্তু এমসিকিউ হিসাবে আসে। যেমন আইসোগ্যামাসের এখনই বললাম, আইসোগ্যামাস তোমরা মনে করো যদি ফ্ল্যাজেলেটেড হয় আর সিমিলার ইন সাইজ হয়, ওটা কি হবে? বলো বলো বলো, ইউলোথ্রিক্স। আর যদি নন ফ্ল্যাজেলেটেড হয় আর সিমিলার সাইজ হয় সেটা কি হবে? নন ফ্ল্যাজেলেটেড, এই যে নন ফ্ল্যাজেলেটেড বাট সিমিলার সাইজ, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। এটাকে আমরা কি বলছি? আইসোগ্যামাস। বোঝা গেল? এরপর ফিউশন অফ টু গ্যামেটস ডিসিমিলার ইন সাইজ, যেটা সাইজটা আলাদা, অ্যাজ ইন স্পিসিস অফ ইউডোরিনা ইজ টার্মড অ্যাজ অ্যানাইসোগ্যামাস। তাহলে অ্যানাইসোগ্যামাস বুঝলে যে সাইজটা ডিসিমিলার আলাদা। আর যেখানে কি হয়? ফিউশন বিটুইন ওয়ান লার্জ নন মোটাইল অ্যান্ড ফিমেল গ্যামেট অ্যান্ড স্মলার মোটাইল গ্যামেট, যেটা হচ্ছে দেখতেও আলাদা সাইজও আলাদা, সেটাকে আমরা কি বলছি?
গ্যামাস বলছি, সেটার এক্সাম্পল কি হচ্ছে ভলভক্স আর ফিউকাস। এইগুলো কিন্তু তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতেই হবে এই এক্সাম্পল গুলো, কারণ ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিতে পারে অ্যানাইসোগ্যামাস কোথায় দেখতে পাচ্ছি, গ্যামাস কোথায় দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো। এখানে যে এনসিইআরটির ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ছবিগুলো এগুলো যেগুলো আমি এক্সট্রা অ্যাড করেছি এগুলো জাস্ট বোঝানোর জন্য, এগুলো কিন্তু কোনোদিন পরীক্ষায় আসবে না। এরপর যেটা বলছে অ্যালগি আর ইউজফুল টু ম্যান ভ্যারাইটি অফ ওয়ে, যেটা বলছে কি কি ওয়েতে কাজে লাগে অ্যালগি। অ্যাট লিস্ট হাফ অফ দ্য টোটাল কার্বন ডাই অক্সাইড, এটা খুব ইম্পর্টেন্ট, হাফ অফ দ্য টোটাল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন অন আর্থ ইজ ক্যারিড আউট বাই অ্যালগি। তো টোটাল পৃথিবীতে যত কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন দিচ্ছে সেই কাজটা কে করছে? বড় বড় যে আশেপাশে আম জাম কাঁঠাল লিচু গাছ দেখো সেটা না, অর্ধেক কাজই করছে হচ্ছে এই ছোট্ট ছোট্ট অ্যালগিগুলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফটোসিনথেসিস করছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তারপর বিং ফটোসিনথেটিক দে ইনক্রিজ দ্য লেভেল অফ ডিসলভ অক্সিজেন ইন দেয়ার এনভায়রনমেন্ট ইমিডিয়েটলি। তো অবভিয়াসলি অক্সিজেন দিচ্ছে তো এনভায়রনমেন্টে অক্সিজেন লেভেল বাড়ছে। দে আর অফ paramount importance as primary producer of energy rich compounds which form the basis of the food cycle of all aquatic animal. এটাও খুব ইম্পর্টেন্ট। সমুদ্রের নিচে কিন্তু তোমরা দেখবে না বড় বড় আমজাম কাঁঠাল লিচুর মতো গাছ আছে, তো ওখানে ফটোসিনথেসিস করে যে মেন প্রাইমারি প্রোডাকশনটা কারা করে? এই অ্যালগিরাই করে। মেনি স্পিসিস অফ পরফাইরা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসতে পারে, ল্যামিনারিন আর সার্গাসাম। এরা কি? আর অ্যামং দ্য 70 স্পিসিস অফ মেরিন অ্যালগি, যেগুলোকে কিন্তু খাওয়া যায়। তো খুব ইম্পর্টেন্ট, এই তিনটে নাম একদম পরপর মনে রাখবে, পরফাইরা, ল্যামিনারিন, সার্গাসাম, এগুলো কিন্তু খাওয়া যায় এরকম অ্যালগি। সার্টেন মেরিন, এবার এই জায়গাগুলোতে জাস্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সার্টেন মেরিন ব্রাউন অ্যান্ড রেড অ্যালগি প্রডিউস লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরাইড, অর্থাৎ যেগুলো জলকে স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, তো ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স যেগুলো হাইড্রোক্লোরাইড, যেমন হচ্ছে অ্যালগিন যেটা হচ্ছে ব্রাউন অ্যালগির থেকে আসে, আর ক্যারাজিন যেটা রেড অ্যালগির থেকে আসে, হুইচ আর ইউজড অ্যাজ কমার্শিয়ালি। তো এগুলো কমার্শিয়ালি ইউজ হয়, জল সাবস্টেন্স করে রাখে। তো ধরো অনেক কিছু, ধরো এমন কোনো জিনিসপত্র যেটা ভেজা পরিবেশে রাখতে হবে বা এই জিনিসপত্র ওখানে ইউজ করা হয়। যেমন হচ্ছে এখানে দেখো বলেছে আগার ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্টস অবটেন ফর্ম অফ জেলিডিয়াম অ্যান্ড গ্রাসিলেরিয়া। তো আগার কোথা থেকে পাওয়া যায় এটাও একটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আগার পাওয়া যায় হচ্ছে জেলিডিয়াম আর গ্রাসিলারিয়া থেকে। এই এক্সাম্পল গুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতেই হবে। যেমন কিছুক্ষণ আগেই বললাম খাওয়া যায় এরকম অ্যালগির নাম কি? না দেখে বলো, না দেখে বলো। খাওয়া যাচ্ছে এরকম অ্যালগির তিনটে নাম ছিল, মনে করো, পরফাইরা, ল্যামিনারিন আর আরেকটা কি? সার্গাসাম। এগুলো তো মনে রাখতে হবে। কি কি আরেকবার বলো? পরফাইরা, ল্যামিনারিন আর সার্গাসাম, এই তিনটে অ্যালগি যে রয়েছে এগুলোকে কিন্তু খাওয়া যায়। হয়ে গেল। আর কি দেখলাম? অ্যালগিল কোথা থেকে আসছে? অ্যালজিন আসছে হচ্ছে ব্রাউন অ্যালগি থেকে। আরেকটা কি দেখলাম? ক্যারাজিন কোথা থেকে আসছে? ক্যারাজিন আসছে হচ্ছে রেড অ্যালগি থেকে। এগুলো কিন্তু জাস্ট ক্যারাজিন বলবো মাথার মধ্যে রেড অ্যালগি চলে আসবে, অ্যালগিন বলবো মাথার মধ্যে ব্রাউন অ্যালগি চলে আসবে। হচ্ছে খাওয়া যায় এরকম অ্যালগি বলবো, এই তিনটে নাম এই তিনটে পরফাইরা, ল্যামিনারিন, সার্গাসাম চলে আসবে। এইরকম কিন্তু জাস্ট এরকম ভাবে পড়তে হবে। এরপর যেটা বলছিলাম যে আগার বলবো, গ্লাসিডারিয়া, জেলিডিয়াম চলে আসবে মাথার মধ্যে। এরকম ভাবে পুরো একদম মুখস্থ করতে হবে। ইউজ টু গ্রো, এবার এই দুটো, এই আগারটা কোথায় ইউজ হয়? এটা হচ্ছে মাইক্রোবস যে রয়েছে, মানে যেগুলো দেখো না মাইক্রোবায়োলজি ল্যাবের মধ্যে যে পেট্রি ডিশের মধ্যে যে মাইক্রোবস গ্রো করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই আগার ইউজ করা হয়। বিভিন্ন ধরনের আগার হয় আলাদা আলাদা। হ্যাঁ, ক্লোরেল্লা হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি রিচ ইন প্রোটিন ইন ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। হচ্ছে এই ক্লোরেলরা যে রয়েছে এটা কিন্তু আমরা ফুড সাপ্লিমেন্ট, এখানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো ফুড সাপ্লিমেন্ট হিসেবেও ইউজ করা হয়। দ্য অ্যালগিয়ার, এবার ওটাই বলেছে, এবার স্পেস যারা যায়, স্পেস ট্রাভেলার, এবার স্পেসে গেলে তো আর অনেক এক গাদা দই, দুধ, ডিম এগুলো তো নিয়ে যেতে পারবে না। অর্থাৎ ওদের যেটুকুনি খাবার নিয়ে যাচ্ছে ওইটুকুনি খাবার থেকেই যাতে এদের প্রোটিনের সব ধরনের যেগুলো দরকারি প্রোটিন সেগুলো পেয়ে যায় সেটা দেখতে হবে। তো সেই জন্য এরা কিন্তু ক্লোরেল্লাকেও নিয়ে যায়, কারণ ক্লোরেলরা অল্প ক্লোরেলরা খেলেই যে পরিমাণ প্রোটিনটা এরা পাবে, তো ওই ধরনের প্রোটিন পেতে গেলে ধরো অনেকটা পরিমাণ দুধ বা ডিম খেতে হবে। তো ওইটাই বলেছে, সেই জন্য যাতে স্পেসটা কম লাগে, খাবারের ওজনটা কম হয়, সেই জন্য কিন্তু এরা স্পেস ট্রাভেলার যারা ওরা কিন্তু ক্লোরেলাটাকে নিয়ে যায় অ্যাজ এ ফুড। The algae are divided into 3 classes. এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যালগিকে তিনটে ক্লাসে ডিভিশন করছি, একটা হচ্ছে ক্লোরোফাইসি, আরেকটা হচ্ছে ফিওফাইসি, আরেকটা হচ্ছে রোডোফাইসি। এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে ফিওফাইসি লেখা রয়েছে, এটার নিচে আছে,
তোমাদের সামনে তো অবভিয়াসলি এনসিইআরটি থাকবে, তো লেখাটার জন্য বোঝা যাচ্ছে না। ক্লোরোফাইসি, ফিওফাইসি আর রোডোফাইসি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ফিওফাইসি। তো এত দূর হয়ে গেল, ভিডিওটা পজ করো, এতক্ষণ যা যা পড়ালাম সেগুলো আরেকবার তোমরা কিন্তু দেখো। বায়োলজি এরকম ভাবেই পড়তে হবে, আমি যা পড়াবো সেটা এক একটা করে স্ট্যান্ডার হবে, ভিডিওটা পজ করবে, তারপরে নিজেরা পড়বে, তারপরে আবার শুরু করবে। এরপর চলে আসছি আমরা ক্লোরোফাইসি। ক্লোরো কথাটার মানে বুঝতে পারছো গ্রিন, অর্থাৎ এটাকে আমরা গ্রিন অ্যালগিও বলে থাকি। দ্য প্ল্যান্ট বডি মে বি ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল হতে পারে, ফিলামেন্টাস হতে পারে, অর্থাৎ একটা সেল দিয়েও তৈরি হতে পারে, অনেকগুলো সেল একসাথে এসে একটা কলোনি ফর্মও তৈরি করতে পারে। তা কলোনিয়াল মানে কিন্তু অনেকগুলো সেল একসাথে থাকছে, তার মানে এই নয় যে মাল্টি সেলুলার হয়ে গেল, প্রত্যেকটা সেলই আলাদা আলাদা অ্যালগি কিন্তু জাস্ট একসাথে কলোনি ফর্ম করে থাকছে, সেই জন্যই কলোনিয়াল বলছে। ফিলামেন্টাস মানে এরকম লম্বা লম্বা ফিলামেন্টের মতো যেগুলো। দে আর ইউজুয়ালি গ্রাস গ্রিন ডিউ টু ডমিনেন্স অফ পিগমেন্ট ক্লোরোফিল এ আর বি থাকে। ক্লোরোফিল এটা কিন্তু আমরা দেখবো যে যেগুলো হায়ার মানে প্ল্যান্ট, যেমন হচ্ছে আমজাম, কাঁঠাল, লিচু যেগুলো দেখো তাদের থাকে, তো সেই জন্য, বা ধরো ঘাস ফাস দেখছো তাদেরও থাকে, সেই জন্য ওদের কালারটাও কিন্তু একদম গ্রাস গ্রিনই হয়। হ্যাঁ, দ্য পিগমেন্টস আর লোকালাইজড ইনটু ডিফাইন্ড ক্লোরোপ্লাস্টের মধ্যে এই পিগমেন্ট গুলো থাকে, ছোটবেলা থেকেই পড়ে আসছে যে ক্লোরোফিল কোথায় থাকবে, ক্লোরোপ্লাস্টের মধ্যে। দ্য ক্লোরোপ্লাস্ট মেবি, এবার ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার গুলো কি কি সেইগুলো এখানে দেখা রয়েছে। ডিস্কয়েড, প্লেট লাইক, রেটিকুলেট, কাপ শেপ, স্পাইরাল, রিবন শেপ, এই ধরনের ক্লোরোপ্লাস্ট যে রয়েছে সেই স্ট্রাকচার গুলো এরকম। হ্যাঁ, তো এগুলো জাস্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। তারপর কি বলছে, মোস্ট অফ দ্য মেম্বার হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডিজ, অর্থাৎ খাবার যে স্টোর করছে বা অন্য কিছু যে স্টোর করছে সেই স্টোরেজ বডি থাকে, যেদেরকে আমরা কি বলছি, পাইরিনয়েড। যেটা কোথায় থাকছে, পাইরিনয়েডটাও থাকছে এদের ক্লোরোপ্লাস্টের মধ্যে। হলো পাইরিনয়েডের স্ট্রাকচারটা কিরকম, প্রোটিন বিসাইড স্টার্চ, বোঝা গেল প্রোটিন আর স্টার্চ কিন্তু দুটোই থাকছে। সাম অ্যালগি মে স্টোর ফুড ইন দ্য ফর্ম অফ ড্রপলেট, তো অয়েল ড্রপলেট হিসাবেও ফুড স্টোর করতে পারে কিছু। তাছাড়া আর কি বলছে, গ্রিন অ্যালগি ইউজুয়ালি হ্যাভ এ রিজিড সেল ওয়াল, এবার এদের সেল ওয়াল থাকছে, যেটাতে কি বলছে যে ইনার লেয়ার হচ্ছে সেলুলোজ আর বাইরের লেয়ারটা কি পেকটোজ। দেখো সেলুলোজ তো থাকবে প্ল্যান্টের মধ্যে, যখন তো সেল ওয়ালে সেলুলোজ থাকবে, আর সেলুলোজের বাইরে কি হচ্ছে আউটার লেয়ার, যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পেকটোজ রয়েছে, ইনার সেলুলোজ, আউটার পেকটোজ। তো এই দুটো কেমিক্যাল হলো সেল ওয়ালের মধ্যে। তারপরে এদের আমরা চলে আসছি রিপ্রোডাকশন কিরকম হয়। রিপ্রোডাকশন দেখো, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইউজুয়ালি টেক্স প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা প্রথম থেকে দেখে যাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বললেই কিন্তু আমরা দেখি যে এদের ফ্র্যাগমেন্টেশন হয়। হ্যাঁ, or by formation of different type of spore. হ্যাঁ, asexual reproduction is by flagellated zoospore production in sporangia. এবার দেখো জুস্পোরটা কোথায় তৈরি হয়, স্পোরাঞ্জিয়ার মধ্যে। জিয়া কথাটার মানে হচ্ছে, দেখবে অনেক কিছুর ক্ষেত্রে এর পরে পাবে, কোনো কিছু যেটার মধ্যে তৈরি হয় সেটার পেছনে যদি জিয়া লাগিয়ে দাও, তার মানে সেটা ওর কভারিংটা বা ওর ব্যাকটা হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা জুস্পোর রয়েছে, জুস্পোরটা যেটার মধ্যে থাকবে সেটা জুস্পোরাঞ্জিয়া। জুস্পোরাঞ্জিয়া, অ্যানজিয়া বা জিয়া কথাটার মানে হচ্ছে যেটাকে ধরে রাখে। মানে ধরো এই পেনটাকে যদি আমি এরকম ভাবে ধরে রাখি, তাহলে আমার হাতটা কি হয়ে গেল, পেন অ্যান্ড জিয়া। তো এইরকম কিন্তু মনে রাখার একটা ট্রিক, কারণ এর পরে দেখবে অনেক কিছুই ওয়ার্ড আসবে টেস্টের ক্ষেত্রে এই অ্যানজিয়া বা জিয়া ওয়ার্ডটা যুক্ত হচ্ছে, তার মানে কি ওটাকে ধরে রাখে। হ্যাঁ, তো জুস্পোরকে যে ধরে রাখছে সে কি হলো, জুস্পোরাঞ্জিয়া। হ্যাঁ, the sexual reproduction shows considerable variation in the type and formation of sex cell and it may be, এই যে এবার কি কি হতে পারে যেটা বললাম, বিভিন্ন টাইপের তৈরি করছে। এর আগেই তোমাদেরকে আমরা পড়েছি, আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, উগ্যামাস হতে পারে। নিশ্চয়ই সবকটা মনে আছে, প্রত্যেকটার এক্সাম্পল গুলো মনে আছে। তো আইসোগ্যামাস কে করছে, উগ্যামাস আর অ্যানাইসোগ্যামাস কে করছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকবার। এই যে এখানে বারবার আমি ধরে বলছি, এগুলো এখনই এই জন্যই বললাম ভিডিওটা পজ করো আর মুখস্থ করো, করলে তো না, এখনই পজ করো আর এগুলো মুখস্থ করো, কারণ এগুলো কিন্তু এমসিকিউ আসবেই। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। উগ্যামাস করছে ভলবক্স আর ফিউকাস, পেয়েছো? হ্যাঁ, উগ্যামাস করছে ভলবক্স আর ফিউকাস। অ্যানাইসোগ্যামাস কে করছে দেখো, অ্যানাইসোগ্যামাস আর আইসোগ্যামাস, তোমরা বলো। স্পাইরোগাইডা, ইউলোথ্রিক্স, এই দুটো কে করছে, এই দুটো করছে আইসোগ্যামাস। আর তাহলে অ্যানাইসোগ্যামাস কে করছে বলো, এই যে ফিউশন অফ টু গ্যামেট ডিসিমিলার সাইজ যখন হচ্ছে তখন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তো অ্যানাইসোগ্যামাস কে করছে, ইউডোরিনা।
কোথায় দেখো, কল স্পিসিস অফ, এই যে ইউডোরিনা, এরা করছে হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, তাহলে এখানে কোথায় ছিলাম, এখানে হচ্ছে গ্রিন অ্যালগির পড়াচ্ছিলাম। তো এদের এই তিনটেই দেখা যায়। হ্যাঁ, এরপর যে সাম কমনলি ফাউন্ড গ্রিন অ্যালগির এক্সাম্পল দিয়েছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, কারা। তো এইগুলো জাস্ট গ্রিন অ্যালগি এরকম ভাবে মুখস্থ করতে হবে, ক্লোরোফাইসিস শুনবে মাথার মধ্যে চলে আসবে, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, কারা, এরকম জাস্ট আসবে, এরকম ভাবে কিন্তু মুখস্থ করতেই হবে তোমাদেরকে। তাহলে কিন্তু এতে দুটো লাভ হয়, এক হচ্ছে টাইমটাও অনেকটা বেঁচে যায়, অপশনে খুঁজতে হয় না যে কি ছিল, ক্ল্যামাইডোমোনাস ছিল, ইউডোরিনা কোথায় ছিল, বা ধরো গ্ল্যাসিডালিয়া জেলিডিয়ামটা কি রেড অ্যালগি ছিল না গ্রিন অ্যালগি, না ওটা তো রেড অ্যালগি ছিল। এরকম করতে গেলে কিন্তু টাইম প্রচুর খেয়ে নেয়। বায়োলজি কিন্তু মুখস্থের সাবজেক্ট, এখানে কিন্তু স্কোর করতেই হবে। আর যেখানে তোমরা জানো যে এনসিইআরটির এই দুটো বই পড়লে আমি মিনিমাম অন্তত 80টা থেকে 85টা প্রশ্ন তো একদম লাইন বাই লাইন পেয়ে যাব। তো ওইখানে কিন্তু এইগুলো ছাড়া চলবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, গ্রিন ক্লোরোফাইসির এক্সাম্পল কি কি হলো, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউরোথ্রিক্স, স্পাইরোগাইরা, কারা। তো জাস্ট ক্লোরোফাইসি বললেই এটা হয়ে যাবে। এবার আবার যেটা আমি বলি বারবার, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই ক্লোরোফাইসিটা মুখস্থ করো, তারপর তার আগে এগো। তো যারা তোমাদের মধ্যে খুব কয়েকজনই আমি জানি ভিডিওটা পজ করেছো, আর তোমরা তো করোনি, ঠিক আছে, কি আর বলবো। এরপর চলে আসছি আমরা ফিওফাইসিতে। তো ফিওফাইসি কি, দ্য মেমব্রেন ফিওফাইসি, যেটা হচ্ছে ব্রাউন অ্যালগি। এর আগেরটা ক্লোরোফাইসি কি ছিল, গ্রিন অ্যালগি। তো ব্রাউন অ্যালগি আর ফাউন্ড কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, মেরিন হ্যাবিটেটে জেনারেলি থাকে। আর ক্লোরোফাইসি কোথায় ছিল, সব হ্যাবিটেটেই কম বেশি ছিল। দে শো গ্রেট ভ্যারাইটি ইন সাইজ অ্যান্ড ফর্মস। তার আগে দেখে নিই আমরা ক্লোরোফাইসির কয়েকটা এক্সাম্পল, আমরা ছবি দেখলাম না, সেটা হচ্ছে এই যে ক্লোরোফাইসির দুটো ছবি, এই দুটো ছবি দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে। এটা কি, এটা হচ্ছে ভলভক্স, দেখো কলোনিয়াল ফর্ম রয়েছে, আর ইউলোথ্রিক্স হচ্ছে এটা। ইউলোথ্রিক্সকে যদি তোমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখো তাহলে কিরকম ভাবে দেখবে, এই যে স্ট্রাকচারটা দেখছো এখানে, এটা কিন্তু ইউলোথ্রিক্সের স্ট্রাকচার। তাছাড়া আর যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে এই যে এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এটা ক্ল্যামাইডোমোনাস। আর ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা কারা যে ছিল, স্পাইরোগাইরা হচ্ছে এটা যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখো, আর কারা হচ্ছে এরকম দেখতে। তো বুঝে গেলে তাহলে। এরপর চলে আসছি আমরা ব্রাউন অ্যালগিতে, তো মানে ফিওফাইসিতে। তো এদেরকে আমরা ব্রাউন অ্যালগি বলি। ফাউন্ড প্রাইমারি ইন মেরিন হ্যাবিটেটে থাকছে। দে শো গ্রেট ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম। দে রেঞ্জ ফ্রম সিম্পল ব্রাঞ্চ থেকে ফিলামেন্টাস ফর্ম হতে পারে, যেমন একটোকার্পাস, টু এরা কেলপসও হতে পারে। কেলপস কিরকম দেখতে, যেটা এর আগেও দেখেছিলাম, এই যে কেলপস এরকম দেখতে। তো এরকম বড় বড় কেলপসের মতো কিন্তু হতে পারে এই ব্রাউন অ্যালগি। তারপর কি কি বলেছে, কেলপস হুইচ মে রিচ এ হাইট অফ 100 মিটার, দেখলে যে কত বড় বড় ছিল ওগুলো। দে পজেস ক্লোরোফিল এ আর সি, তাহলে গ্রিন অ্যালগিতে কি ছিল, ক্লোরোফিল এ আর বি ছিল। ব্রাউন অ্যালগিতে আমরা কি দেখছি, ক্লোরোফিল এ আর সি আছে। তাছাড়া আরো কি কি আছে, ক্যারোটিনয়েড আর জ্যান্থোফিলও রয়েছে। দে ভ্যারি ইন কালার, বিভিন্ন ধরনের কালার হয়, অলিভ গ্রিন টু ভেরিয়াস শেড টু ব্রাউন টাইপেরও থাকতে পারে। তারপর ব্রাউন হবে না অলিভ গ্রিন হবে সেটা ডিপেন্ড করছে কিসের ওপর, এদের কি ধরনের পিগমেন্ট বেশি রয়েছে, যেমন জ্যান্থোফিল, ফিউকোজ্যান্থিন, এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে, হ্যাঁ, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে। তারপর আমরা চলে আসছি ব্রাউন অ্যালগিতেই ফুড স্টোর। এবার ওদের ফুড স্টোরটা কি ছিল, নামটা মনে করো, যারা ভিডিও পজ করে মুখস্থ করেছো আমি জানি তারা ঠিক বলতে পারবে। পাইরিনয়েড, প্রোটিন বিসাইড স্টার্চ, মনে পড়ছে ওই ধরনের কিছু লেখা ছিল। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, ফুড স্টোরটা কিন্তু কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে ম্যানিটল বা ল্যামিনারিন। তাহলে ব্রাউন অ্যালগির ফুড স্টোরের নাম কি হলো, ল্যামিনারিন বা ম্যানিটল, যেটা কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর ভেজিটেটিভ সেলস হ্যাভ সেলুলোজিক সেল বলতো থাকবে, কারণ এরা প্ল্যান্টের মধ্যে আছে। ইউজুয়ালি কভার্ড আউটসাইড বাই জেলাটিনাস কোডিন, তাহলে ওদের ক্ষেত্রেও কিন্তু সেলুলোজিক ছিল। আর বাইরে কি ছিল মনে পড়ছে, কি ছিল, বলো বলো বলো, যারা ভিডিও পজ করে মুখস্থ করেছো তারা নিশ্চয় বলতে পারবে। সেলুলোজিক সেল ওয়াল, আর বাইরে ছিল মনে করো কোথায়, দেখো বাইরে ছিল হচ্ছে পেকটিন, কোথায় কোথায় কোথায়, এটা তো হলো, হ্যাঁ, chloroplast, chlorophyll AB, they have cellulosic cell wall, membrane above the storage, oil droplet। হ্যাঁ, কোথায় গেল রে বাবা, ডমিনেন্ট পিগমেন্ট ক্লোরোফিল, ঠিক আছে, এদের এখানেও তো দেওয়া ছিল।
ঠিক আছে, খুঁজে পাচ্ছি না, তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে বলো ওদের ক্ষেত্রে কি ছিল, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু সেলুলোজিক সেল ওয়াল ছিল, তার বাইরে ছিল হচ্ছে, বলো 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 কি ছিল, পেকটোজ, মনে পড়ছে কিছু, পেকটোজ বা ওই ধরনের কিছু নাম ছিল। সেলুলোজিক সেল ওয়াল, এই যে সেলুলোজিক সেল ওয়াল, আর আউটার এই যে বাইরে কি ছিল, পেকটোজ, মনে পড়লো? হ্যাঁ, আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, সেলুলোজিক সেল ওয়াল রয়েছে আর বাইরে কি রয়েছে বলো, এখনই বললাম জেলাটিনাস কোটিং অফ অ্যালিগিন, হ্যাঁ আউটসাইডে। তারপরে কি হচ্ছে দেখো, the protoplast contain in addition plastid এবার সেন্ট্রালি লোকেটেড ভ্যাকুল এন্ড নিউক্লিয়াস। তাহলে প্লাস্টিক ছাড়া আর কি কি আছে, সেন্ট্রালি লোকেটেড ভ্যাকুল রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। দ্য প্ল্যান্ট বডি ইজ ইউজুয়ালি অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেট বাই হোল্ড ফাস্ট। এবার এদের যে স্ট্রাকচার আমরা দেখবো এরপর, এদের দেখবো তিনটে স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে হোল্ড ফাস্ট, আরেকটা হচ্ছে স্টাইপ, আরেকটা হচ্ছে ফন্ট। তো হোল্ড ফাস্ট যেটা, ওটা হচ্ছে মাটির সাথে আটকে থাকে, তারপর মাটির সাথে যেটা উপরে উঠে গেছে সেটাকে বলবো স্টাইপ, আর ওখান থেকে পাতার মতো যেই স্ট্রাকচারটা সেটাকে বলবো ফ্রন্ট। তো হোল্ড ফাস্ট হচ্ছে যেটা সাবস্ট্রেটের সাথে যুক্ত করে রেখেছে, আর যেটা স্টক ওখান থেকে যেটা বেরিয়ে উঠছে সেটা হচ্ছে স্টাইপ, আর পাতার মতো লিফ লাইক ফটোসিনথেটিক অর্গান যেটা, সেটাকে বলবো ফ্রন্ট। স্ট্রাকচারটা দেখে নিই একবার আমরা, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাব। যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ হোল্ড ফাস্ট, স্টাইপ, ফন্ট, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মাটির সাথে যেটা লেগে রয়েছে এটাকে আমরা কি বলছি, হোল্ড ফাস্ট। তারপরে যেটা উঠে গেছে এটাকে কি বলছি, স্টাইপ। পাতার মতো যে স্ট্রাকচারটা এটাকে কি বলছি, ফ্রন্ট। এর ক্ষেত্রে দেখো যেটা লেগে রয়েছে হোল্ড ফাস্ট, স্টাইপ, পাতার মতো যে স্ট্রাকচার বেরোলো এটাকে বলছি ফ্রন্ট। হোল্ড ফাস্ট, স্টাইপ, পাতার মতো যে স্ট্রাকচার গুলো এগুলো হচ্ছে ফ্রন্ট। হয়ে গেল। তাহলে এই হচ্ছে ব্রাউন অ্যালগির স্ট্রাকচার, ফিওফাইসি বা ব্রাউন অ্যালগির স্ট্রাকচার। তারপরে আর কি কি বলেছে, এগুলো কিরকম হচ্ছে, হ্যাভ টু ফ্ল্যাজেলা, একটা বড়, হ্যাঁ। আর সেক্সুয়ালি প্রোডাকশন এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা আইসোগ্যামাস আর উগ্যামাস, মনে থাকবে তো? হ্যাঁ। আর কি বলছি, ইউনিয়ন অফ গ্যামেট মে টেকস প্লেস ইন ওয়াটারে হতে পারে উইদিন দা উগোনিয়াম। উগোনিয়াম স্পিসিসের ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে যে ভাগ রয়েছে, ব্রাউন অ্যালগির মধ্যে যে আলাদা আলাদা বিভিন্ন স্পিসিস রয়েছে, তো তাদের মধ্যে যেটা উগোনিয়াম স্পিসিস রয়েছে ওদের ক্ষেত্রে কিন্তু গ্যামেটটা যেটা, ওটা কি হচ্ছে উগোনিয়ামের মধ্যে ইউনিয়ন অফ গ্যামেট, দুটো গ্যামেট যে আলাদা আলাদা হচ্ছে টেক্স প্লেস ইন ওয়াটার, বা উগোনিয়াম স্পিসিস যেগুলো ওদের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো গ্যামেট এসে যে মিলছে অর্থাৎ জাইগোট তৈরি করবে, সেই মেলাটা কোথায় হচ্ছে, সেই মেলাটা হচ্ছে উইদিন দা উগোনিয়াম। তো অর্থাৎ বাইরে হচ্ছে না, উগোনিয়ামের ভেতরে হচ্ছে। দ্য গ্যামেট আর পাইরিফর্ম অর্থাৎ পিয়ার শেপ এন্ড বিয়ার টু ল্যাটারাল অ্যাটাচ ফ্ল্যাজেলা, সেই একই ব্যাপার। এদের যেটা ছিল আর কি, জুস স্পোর দ্যাট আর পিয়ার শেপ, ওটাও পিয়ার শেপে ছিল, আর দুটো ফ্ল্যাজেলা ছিল আনইকুয়াল। এদের গ্যামেট যেটা হচ্ছে সেটাও কিন্তু ওরকমই বলেছে, এই যে দ্য গ্যামেটস আর পাইরিফর্ম অর্থাৎ পিয়ার শেপ এন্ড দুটো প্যারালি অ্যাটাচ ফ্ল্যাজেলা রয়েছে। The common form are Ectocarpus, Dictyota, Laminarin, Sargassum, Fucus। তাহলে ব্রাউন অ্যালগি বললেও কিন্তু তোমাদের মাথায় কি চলে আসবে বারবার, Ectocarpus, Dictyota, Laminarin, Sargassum, Fucus। ক্লোরোফাইসির এক্সাম্পল গুলো কি কি ছিল বলো বলো বলো, কারা দিয়ে শেষ হচ্ছিল, কারা দিয়ে, ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, ইউরোথ্রিক্স, স্পাইরোগাইরা, কারা বললেই কিন্তু জাস্ট এরকম পর এক্সাম্পল গুলো মাথার মধ্যে অবশ্যই চলে আসা উচিত। হ্যাঁ, তো এরপর ব্রাউন অ্যালগি যে দেখলাম, ব্রাউন অ্যালগির এইগুলো কি কি দেখলাম আমরা দেখে নিই ছবিগুলো। এই যে এইটা যেটা, এটা কি, এটা হচ্ছে ল্যামিনারিন, এটা হচ্ছে ফিউকাস, আর এটা যেটা দেখছো ডিকটিওটা। এই যে এটা হচ্ছে ডিকটিওটা, অ্যাকচুয়াল ডিকটিওটা কিরকম দেখতে, এটা হচ্ছে ডিকটিওটা হলো। এরপর ল্যামিনারিন কিরকম দেখতে, ল্যামিনারিন হচ্ছে এটা, এটা হচ্ছে ল্যামিনারিন, এরকম দেখতে ল্যামিনারিন। আর এখানে এটা যে দেখছো এটা হচ্ছে সারগাসাম,
আর এটা তাহলে কি বাকি থাকলো বলে দাও, এটা কি? এটা হচ্ছে ফিউকাস, মনে থাকবে। তারপরে চলে আসছি আমরা রোডোফাইসিতে। তো রোডোফাইসি মানে কি? রোডো অর্থাৎ রেড। তো এদের আরেকটা নাম কি হবে? রোডোফাইসির নাম রেড অ্যালগি। একদম ঠিক বলেছো, রোডোফাইসির আরেকটা নাম হচ্ছে রেড অ্যালগি। তো বিকজ অফ দা, এবার অবভিয়াসলি কেন? কারণ এদের রেড পিগমেন্ট থাকবে। রেড পিগমেন্টের নাম কি? আর ফাইকোএরিথ্রিন। তো এই জন্য কিন্তু এদের লাল কালারটা বেশি হয়। তো সেই জন্য এদেরকে আমরা লাল দেখি। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর মেরিন উইথ গ্রেটার কনসেন্ট্রেশন ফাউন্ড ইন দ্য ওয়ার্মার এরিয়া। তো গরম জায়গাতে আমরা এই রেড অ্যালগি বেশি দেখি। দে অকার ইন বোথ ওয়েল লাইটেড রিজিয়ন ক্লোজ টু দ্য সারফেস, অর্থাৎ সমুদ্রের যত সারফেসের উপরে আসবে তত সূর্যের আলোটা বেশি পড়ছে। তো সারফেসেও যেমন দেখি তেমন আবার অনেক ভেতরেও দেখি, ডেপথেও দেখি ওশেন হোয়ার রিলেটিভলি লিটিল লাইট প্রেজেন্ট। তো এটা আমরা সারফেসেও দেখছি আবার অনেকটা ভেতরেও দেখছি। দ্য রেড থ্যালাই মোস্ট অফ দ্য রেড অ্যালগি মাল্টিসেলুলার, সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন। তো এরা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিসেলুলার হচ্ছে। তারপরে কি হচ্ছে? সাম অফ দেম হ্যাজ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন। তারপর হচ্ছে দ্য ফুড ইজ স্টোরড অ্যাজ ফ্লোরিডিয়ান স্টার্চ। তো এদের ফুডটা কিভাবে স্টোর হচ্ছে? ফ্লোরিডিয়ান স্টার্চের মাধ্যমে। আর ব্রাউন অ্যালগির কি ছিল মনে করো? কমপ্লেক্স কার্বোহাইড্রেট ছিল। একটা ছিল হচ্ছে ল্যামিনারিন, আর আরেকটা তোমরা বলো, একটা আমি বললাম ম্যানিটল। এগুলো তো মনে রাখতে হবে। এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ছিল হুইচ, যেটা হচ্ছে ল্যামিনারিন আর ম্যানিটল। এই যে ল্যামিনারিন আর ম্যানিটল, তো এগুলো তো মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হলো। তো এটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। তারপরে এদের ক্ষেত্রে ওটা ফ্লোরিডিয়ান স্টার্চ হুইচ আর ভেরি সিমিলার। এবার স্ট্রাকচারটা কার মতো? অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেনের মতো কিন্তু এদের স্ট্রাকচারটা, অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেনের মতো। তাহলে মনে থাকবে এরপর। তারপর আমরা চলে আসছি দ্য রেড অ্যালগি ইউজুয়ালি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ ফ্র্যাগমেন্টেশন। এটাই বলেছে। নন মোটাইল স্পোর থাকছে আর হচ্ছে সেক্সুয়াল স্পোর থাকছে। তারপরে কি বলেছে? এই যেটা হ্যাঁ, গ্যামেটস সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ oogamous and accompanied by complex post fertilization development। তো এইবার চলে আসছে ইম্পর্টেন্ট জিনিস, যে এতক্ষণ অ্যালগি আর ব্রায়োফাইটা কি দেখলাম? ওরা একটু বেশি পুরনো। এরপর যত ধীরে ধীরে উন্নত হবে, মানে হচ্ছে অ্যালগি আর ব্রায়োফাইটা বলছি, সরি, যেটা আমরা গ্রিন অ্যালগি আর ব্রাউন অ্যালগি দেখলাম, ওরা একটু পুরনো। তো এবার যত যত উন্নত হবে, রেড অ্যালগি, এরপর আসবে ব্রায়োফাইটা, তারপর হচ্ছে টেরিডোফাইটা। তো ওদের ক্ষেত্রে দেখবো কি, এদের যে দুটো গ্যামেট মিলে যে জাইগোট তৈরি হচ্ছে, তারপর যে ব্যাপারটা হচ্ছে সেটা আরো কমপ্লেক্স হতে থাকবে। কারণ আমরা ধীরে ধীরে এখনকার যেটা প্ল্যান্ট, মানে প্ল্যান্টের মধ্যে সব থেকে বেশি আমরা কাদেরকে বলি প্ল্যান্টের মধ্যে সব থেকে বেশি উন্নত? যেগুলো হচ্ছে এখন আশেপাশে দেখি, অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেটা ওরা সব থেকে বেশি উন্নত। তো ফ্লাওয়ারিং প্ল্যান্টে কি হয়? ওরকম একটা ফার্টিলাইজেশন হওয়ার পর ওদের যেটা সিড তৈরি হয়, সিডের ওপরে পুরো ফলটা থাকে আর কি ঘিরে। তো এই সিড ফর্মেশনটা দেখবো ধীরে ধীরে। এরপর ব্রায়োফাইটা দেখবো, তারপর টেরিডোফাইটা, তখনও কিন্তু সিড ফর্ম হচ্ছে না। তারপরে দেখবো ধীরে ধীরে গিয়ে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট এগুলোর পরেই গিয়ে তারপর সিডটা ফর্ম হবে। কিন্তু সিড ফর্ম হওয়ার আগে যেই কমপ্লেক্সিটিটা, ওইটা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। তো সেটাই এখানে বলেছে যে কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে গেছে, দুটো গ্যামেট মিলে গেছে, তারপরে যে ডেভেলপমেন্ট হওয়ার জন্য যে কমপ্লেক্স ব্যাপারটা, সেই কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট রেড অ্যালগির মধ্যে কিন্তু হচ্ছে। দ্য কমন মেম্বার কে কে? পলিসাইফোনিয়া, পরফাইরা, গ্র্যাসিলারিয়া, জেলিডিয়াম। তো সেই এক্সাম্পল গুলো আমরা যদি দেখি, পলিসাইফোনিয়া, পরফাইরা, গ্র্যাসিলারিয়া, জেলিডিয়াম। তো এনসিইআরটি তে কি কি ছবি দেওয়া আছে? এই যে পরফাইরা আর পলিসাইফোনিয়ার ছবি কিন্তু দেওয়া আছে। আর এক্সট্রা যদি দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো দরকার নেই অতটাও। এই যে এটা হচ্ছে পলিসাইফোনিয়া আর এটা হচ্ছে পরফাইরা, এটা হচ্ছে গ্র্যাসিলারিয়া আর এটা হচ্ছে জেলিডিয়াম। এরকম দেখো কালার গুলো বুঝতেই পারছো, রেড, সেই জন্যই কিন্তু এটা রেড অ্যালগি। এই হয়ে গেল রেড অ্যালগি ব্যাপার। এবার যদি একবার আমরা কম্পেয়ার করে দিই তাহলে কি হচ্ছে? এই হচ্ছে ক্লোরোফাইসি। এবার দেখো মনে কিভাবে রাখবে? ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, সবকটার পিগমেন্ট যদি কি থাকে প্রত্যেকটাই লিখে দাও। এ এ এ
এবার পাশে বসিয়ে দাও বি সি ডি, হয়ে গেল। তাহলে মেজর পিগমেন্ট ক্লোরোফাইসির মধ্যে কি এ বি, ফিওফাইসির মধ্যে কি এ সি, আর রোডোফাইসির মধ্যে কি এ ডি। একদম সিম্পল। ক্লোরোফাইসি কি গ্রিন অ্যালগি, ফিওফাইসি হচ্ছে রেড ব্রাউন অ্যালগি, আর রোডোফাইসি হচ্ছে রেড অ্যালগি। স্টোর ফুড কি স্টার্চ, ম্যানিটল ল্যামিনারিন হচ্ছে ফিওফাইসির জন্য, আর এর ক্ষেত্রে ফ্লোরিডিয়ান স্টার্চ। তারপর হচ্ছে সেল ওয়াল, এটা সেলুলোজ, ইনার সেলুলোজ, আউটার কি ছিল বলো, আর বলবো না আমি, তোমরা গিয়ে দেখো। এর ক্ষেত্রেও ইনার সেলুলোজ আর আউটার কি ছিল বলো, আমি বলবো না, দেখো তোমরা, লেখা যাচ্ছে এখানে অ্যালগিন। আর এর ক্ষেত্রে কি সেলুলোজ, পেকটিন, পলিসালফেট, সালফেট এস্টার, এই সব কিছু। তো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে এবার মুখস্থ করতে হবে। তারপরে কি আছে, এদের হচ্ছে নাম্বার অফ ফ্ল্যাজেলা। তো রোডোফাইসিতে, রেড অ্যালগিতে কিন্তু ফ্ল্যাজেলা সব অ্যাবসেন্ট, একটাও রোডোফাইসি এরকম নেই যাদের ফ্ল্যাজেলা থাকবে। আর ফিওফাইসিতে আমরা বারবার পড়লাম এটা, যে দুটো আনইকুয়াল ফ্ল্যাজেলা ল্যাটারালি প্রেজেন্ট আছে। আর গ্রিন অ্যালগিতে অর্থাৎ ক্লোরোফাইসিতে কিন্তু আমরা দেখবো 2 থেকে 8টা ইকুয়াল ফ্ল্যাজেলা থাকে, সব এপিক্যাল পজিশনে। আর হ্যাবিটেট কিরকম, তো হ্যাবিটেট দেখো আমরা মেইনলি ক্লোরোফাইসির ক্ষেত্রে হ্যাবিটেট কি বললাম, ফ্রেশ ওয়াটারে ছিল, ব্র্যাকিস ওয়াটার, সল্ট ওয়াটার, তিনটেতেই ছিল। আর হচ্ছে ফিওফাইসির ক্ষেত্রে ফ্রেশ ওয়াটারটা রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে সল্ট ওয়াটার আর ব্র্যাকিস ওয়াটারে ছিল। আর রোডোফাইসি যেটা, ওদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার ক্ষেত্রে কিছু ছিল, আর ব্র্যাকিস ওয়াটার আর সল্ট ওয়াটারই কিন্তু বেশি ছিল। তো এই হচ্ছে অ্যালগি। তো এবার যদি এই ভিডিওটা তোমরা পুরোটা প্রথম থেকে দেখে থাকো, তাহলে আমরা কি কি পড়লাম, প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন গুলো পড়লাম, যে কি কি ক্লাসিফিকেশন ছিল একদম সেই প্রথম থেকে, যদি শুরু করো যে আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ফাইলোজেনেটিক, তারপর হচ্ছে কেমোট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি, আর হচ্ছে নিউমেরিক্যাল, এইগুলো পড়লাম। ওগুলো কি কি ধরনের, ওগুলো অবশ্যই জানতে হবে। তারপর একটা কঠিন কঠিন জিনিস নয়, একটু কমপ্লেক্স জিনিস পড়লাম, কিন্তু চেষ্টা করেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো, বারবার এক কথা বলেছি। তো ওইখানে পড়লাম হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল আর ডিপ্লন্টিক লাইফ সাইকেল, ওটা কিন্তু ভালো মতো পড়তে হবে। তারপর দেখলাম হচ্ছে অ্যালগি। অ্যালগির মধ্যে আমরা কি দেখলাম, 3 ধরনের দেখলাম, 3টে গ্রুপ, একটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে ব্রাউন, আর একটা হচ্ছে রেড। এবার প্রত্যেকটার আমরা এক্সাম্পল তো প্রত্যেকটা মুখস্থ করতেই হবে। তারপর আর কি মুখস্থ করতে হবে, কে কোন ধরনের খাবার স্টোর করছে, কার কি ধরনের সেল ওয়ালের স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু এখানে এমসিকিউ আসতে পারে। এইবার আমরা দেখবো ব্রায়োফাইটার ব্যাপারে। তো ব্রায়োফাইটার এখানে কি বলেছে দেখো, ব্রায়োফাইটা ইনক্লুড ভেরিয়াস লিভারওট অ্যান্ড মস। তো ব্রায়োফাইটার মধ্যে আমরা দুটো গ্রুপ দেখছি, একটা হচ্ছে লিভারওট আর একটা মস। এবার এরা কোথায় পাওয়া যায়, কমনলি ফাউন্ড ইন ময়েস্ট অ্যান্ড শেডেড এরিয়াতে। এবার ব্রায়োফাইটাকে বলা হচ্ছে অ্যামফিবিয়া অফ দ্য প্ল্যান্ট কিংডম। কেন অ্যামফিবিয়া আমরা কাদেরকে বলি, অ্যামফিবিয়া প্রাণীর ক্ষেত্রে আমরা জানি ব্যাং, এদেরকে বলি কেন, কারণ এদের লাইফ সাইকেল পূর্ণ করার জন্য একবার জলেরও প্রয়োজন হয় আর একবার ডাঙারও প্রয়োজন হয়। ঠিক তেমনই এদেরও লাইফ সাইকেল পূর্ণ করার জন্য কিন্তু জলের দরকার হয়। তো এই জন্য এদেরকে আমরা কি বলি, অ্যামফিবিয়া অফ দ্য প্ল্যান্ট কিংডম। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি যে এদের কেন জলের দরকার হয়, কারণ এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট করার জন্য এদের জলের দরকার হয়। তো এবার এদের যদি জলের দরকার হয়, তাহলে এরা কি এমন কোনো জায়গায় থাকবে যে জলের থেকে অনেক দূরে গিয়ে রয়েছে, না অবভিয়াসলি। তাহলে এদের টেরিটরি কি হবে, ড্যাম্প, হিউমিড, শেডেড লোকেশনে। হ্যাঁ, আর এরা একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সাকসেশন অ্যান্ড বেয়ার রক অ্যান্ড সয়েল। মানে কি, যে ধরো কোথাও পাথরে জমি রয়েছে যেখানে গাছপালা খুব একটা নেই, তো অনেক বছর ধরে ওখানে ওটা ধীরে ধীরে কি হয়, উর্বর হয়, সেখানে ধীরে ধীরে গাছ জন্মায়। তো এই যে সাকসেশনটা হচ্ছে, চেঞ্জ যে হচ্ছে, তো এই চেঞ্জটাতে কিন্তু এরা বড় ভূমিকা পালন করে। The plant body of bryophyte is more differentiated than algae. অ্যালগির থেকে কিন্তু এরা more differentiated। অ্যালগির স্ট্রাকচার গুলো মনে আছে, জাস্ট কোনো ক্ষেত্রে হচ্ছে কয়েকটা সেল ছিল, ওরকম কোনো স্ট্রাকচার ছিল না। এদের ক্ষেত্রে আমরা কি দেখবো, থ্যালাস লাইক অ্যান্ড স্ট্রাকচার দেখবো। এদের ক্ষেত্রে কি দেখবো, ইরেক্ট অ্যান্ড অ্যাটাচ টু দ্য সাবস্ট্রাম বাই ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার স্ট্রাকচার, যেটাকে রাইজয়েড বলছি। তো এদের আমরা দেখবো হচ্ছে রাইজয়েডের মতো কিছু স্ট্রাকচার রয়েছে যেটা মাটির সাথে আটকে রয়েছে। তো এবার বলতে পারো তোমরা যে তাহলে যেটা রুট হলো, যে না এটা কিন্তু ট্রু রুট নয়। ট্রু রুট স্টেম এগুলো কাদেরকে বলবো, যখন আমরা
জাইলেম ফ্লোয়েম এইগুলো দেখবো যে চলে এসছে। তো এই যে রাইজয়েড বলছি এদের মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েম নেই, রুটের মতো স্ট্রাকচার বাট নট রুট, বিকজ ট্রু রুটে আমরা কি জানি জাইলেম বা ফ্লোয়েম থাকে। এই যে রাইজয়েড এখানে কিন্তু জাইলেম ফ্লোয়েম নেই, তো সেই জন্য দে আর ল্যাক ট্রু রুট অ্যান্ড স্টেম অর লিভ, দে মে পজেস রুট লাইক, যেটা বললাম যে এই রাইজয়েডটা যেটা সেটা কিন্তু রুট লাইক স্ট্রাকচার, লিফ লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার, কিন্তু এদের ট্রু রুট স্টেম লিফ থাকে না। এরপর আমরা চলে আসছি হচ্ছে এখানে কি বলেছে, দ্য মেইন প্ল্যান্ট বডি অফ ব্রায়োফাইট ইজ হ্যাপ্লয়েড, এদের যেটা মেইন প্ল্যান্ট বডি সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মেইন প্ল্যান্ট বডি মানে কি, মনে করো এর আগের লেকচারে আমি তোমাদেরকে খুব ভালো মতো বুঝিয়েছি, খুব ডিটেলসে বারবার এক কথা বলেই বলেছি যে হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডিকে আমরা কি বলি, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। তো এদের ক্ষেত্রে কি হ্যাপ্লয়েড যেটা, এটা আমরা কি বলবো, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, এই যে গ্যামেটোফাইট প্ল্যান্ট বডি বলি। দে প্রডিউস গ্যামেট, তাহলে গ্যামেটোফাইট প্ল্যান্ট বডির থেকে গ্যামেট কিভাবে তৈরি হয়, কোন সেল ডিভিশনের মাধ্যমে, এইবার কিন্তু তোমাদের বলতেই হবে। গ্যামেটোফাইটিক থেকে গ্যামেট তৈরি হয় কোন সেল ডিভিশনের মাধ্যমে, মাইটোসিস না মিওসিস? গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি কি হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ওরা হয় হচ্ছে মনে করো একদম ঠিক হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থেকে যদি গ্যামেট তৈরি হয়, গ্যামেট কি হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? গ্যামেটও হয় হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, তো মাইটোসিস হবে না মিওসিস হবে? মাইটোসিস হবে, একদম ঠিক। হ্যাঁ, তো এখানেও কি বলেছে, প্ল্যান্ট বডি যেটা ব্রায়োফাইট ওটা হচ্ছে মেনলি হ্যাপ্লয়েড অর্থাৎ গ্যামেটোফাইট। তো গ্যামেটোফাইট প্ল্যান্ট বডির থেকে এদের কি তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হয়, যেটা হচ্ছে প্রডিউস গ্যামেট, তো সেই জন্য এদেরকে বলছে গ্যামেটোফাইট। দ্য সেক্স অর্গান ইন ব্রায়োফাইট আর মাল্টিসেলুলার and the male sex organ is called antheridium। তো মেল সেক্স অর্গান যেটা সেটাকে আমরা কি বলছি, অ্যান্থিরিডিয়াম, আর যেটা ফিমেল সেক্স অর্গান সেটাকে বলছি আমরা আর্কিগোনিয়াম। তো মেল সেক্স অর্গান হচ্ছে অ্যান্থিরিডিয়াম, তো অ্যান্থিরিডিয়ামের মধ্যে কি তৈরি হবে, অ্যান্থিরিডিয়ামের মধ্যে যেটা মেল গ্যামেট সেটা হচ্ছে অ্যান্থেরোজয়েড তৈরি হলো, আর ফিমেল সেক্স অর্গান যেটা হচ্ছে আর্কিগোনিয়াম, তো আর্কিগোনিয়ামের মধ্যে কি তৈরি হবে, আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হবে এগ। হ্যাঁ, তার মানে আমাদের ক্ষেত্রে যেটা মেল গ্যামেট কি, মানুষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্পার্ম, তো এগ ব্রায়োফাইটার ক্ষেত্রে সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল অ্যান্থেরোজয়েড। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে যেটা এগ বলি, ফিমেলদের ক্ষেত্রে ফিমেল গ্যামেট, এদের ক্ষেত্রেও ফিমেল গ্যামেটটা কি এগ, যেটা কোথায় তৈরি হচ্ছে, আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হচ্ছে। আর্কিগোনিয়াম দেখতে কিরকম, ফ্লাক্স শেপ একটা অর্গান, এই যে ফ্লাক্স শেপ অ্যান্ড প্রডিউস এ সিঙ্গেল এগ, একটা সিঙ্গেল এগ তৈরি করে। হ্যাঁ, দ্য অ্যান্থেরোজয়েড মানে যেটা মেল গ্যামেটের কথা বলছি, অ্যান্থেরোজয়েড মেল গ্যামেট মানে আমাদের ক্ষেত্রে যেটা স্পার্ম, এরকম ভাবে কম্পেয়ার করে পড়ো। অ্যান্থেরোজয়েড আর রিলিজ, এই যে অ্যান্থেরোজয়েড আর রিলিজ ইনটু ওয়াটার, ওয়াটারে রিলিজ হচ্ছে। আমরা এখানে পড়লাম না যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, দে ইউজুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন এরা ডিপেন্ডেন্ট অন ওয়াটার। কেন? কারণ এই যে অ্যান্থেরোজয়েডটা রিলিজ হচ্ছে কোথায় তৈরি হচ্ছে, ওয়াটারে। তো জল যদি না থাকে তাহলে অ্যান্থেরোজয়েড ওয়াটারে রিলিজ হবে না, ওয়াটারে রিলিজ হয়ে এরা কোথায় যায়, এরা চলে যাচ্ছে দে ক্যাম টু কন্ট্যাক্ট উইথ আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়ামের মধ্যে আছে, আর আর্কিগোনিয়ামের মধ্যে কি আছে, এদের মধ্যে আছে এগ। এই অ্যান্থেরোজয়েডটা আর্কিগোনিয়ামের মধ্যে ওয়াটারের মাধ্যমে আসলো, ওয়াটারের মাধ্যমে আসলো আর্কিগোনিয়ামের মধ্যে, আর আর্কিগোনিয়ামের মধ্যে আছে হচ্ছে এই এগ। তো এই অ্যান্থেরোজয়েডটা আর্কিগোনিয়ামে একে ফার্টিলাইজ করে দেয়, জাইগোট তৈরি হয়। বুঝতে পেরেছো? তার মানে এদের কেন জলটা দরকার হলো, কারণ এদের যেটা মেল সেক্স অর্গান অ্যান্থেরিডিয়াম, তার মধ্যে যে মেল গ্যামেট তৈরি হচ্ছে অর্থাৎ অ্যান্থেরোজয়েড তৈরি হচ্ছে, অ্যান্থেরোজয়েডটা চলে যায় জলে, জলের মাধ্যমে সাঁতরে সাঁতরে চলে যায় আর্কিগোনিয়ামের মধ্যে, যেটা ফিমেল সেক্স অর্গান, আর ওই ফিমেল সেক্স অর্গানের মধ্যে রয়েছে এগ, তারপরে এই এগকে ফার্টিলাইজ করে দেয় হচ্ছে অ্যান্থেরোজয়েড। বোঝা গেল? ক্লিয়ার এতটা? সেই জন্য এদের জলের উপর ডিপেন্ডেন্ট। The antherozoid are released into water where they come contact with archegonium, and antherozoid fuse with the egg and produce zygote. Zygote সবসময় কি হয়, 2n অর্থাৎ ডিপ্লয়েড। হ্যাঁ, তারপরে বলেছে জাইগোটস ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন, জাইগোটের সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন হয় না। তার বদলে কি হয়, জাইগোট ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন বলতে কি বোঝাচ্ছে, এখানে মিওসিসের কথা বলছে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, দে প্রডিউস মাল্টিসেলুলার বডি কল্ড স্পোরোফাইট। হ্যাঁ, তো এইবার যেটা আমি বলেছিলাম হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, তো জাইগোট হচ্ছে 2n। তো এবার যদি মাইটোসিস হয়, মাইটোসিস হলে এখানে কি তৈরি হবে, স্পোরোফাইট তৈরি হবে না? একদম প্রথমে যেটা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে একদম শুরুতেই যেটা দেখিয়েছিলাম, যে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে কি হচ্ছে, যে জাইগোট যে রয়েছে ওখান থেকে তৈরি হবে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে
স্পোরোফাইট, স্পোরোফাইটের মধ্যে তৈরি হবে এই যে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে জাইগোট যে হলো, এদের ক্ষেত্রে যে জাইগোটটা হলো, জাইগোটের মধ্যে মাইটোসিস হলো, স্পোরোফাইট বডি তৈরি হলো। এবার স্পোরোফাইট বডির মধ্যে মিওসিস হয়ে স্পোর হবে, স্পোর থেকে গ্যামেটোফাইট বডি তৈরি হবে। তো এদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। দেখো গ্যামেট যেটা বললাম আমি, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যামেটটা মিওসিস হয় না, ওখানে কি হচ্ছে স্পোরোফাইট বডি তৈরি করলো, মাইটোসিস হয়, স্পোরোফাইট বডি তৈরি করলো। দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট। তার মানে কি, এটার লাইফ সাইকেলটা আমরা এবার দেখবো। এই দেখো এখানে যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হয়, এই হচ্ছে, এবার প্রথমে বলো যে এদের মেন দশাটা হচ্ছে, আমরা এদের প্রথমে বলো এদের ব্রায়োফাইটার ক্ষেত্রে এদের লাইফ সাইকেলটা কি, হ্যাপ্লোডিপ্লন্টিক। হ্যাপ্লোডিপ্লন্টিক ঠিক আছে, কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিকের মধ্যে মানে বেশি শক্তিশালী কোনটা, ডমিনেন্ট ফেস কোনটা, হ্যাপ্লন্টিক। এবার হ্যাপ্লন্টিক মানে কোন বডি হচ্ছে, গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক বডিটা বেশি ডমিনেন্ট হবে? হ্যাপ্লন্টিক যদি হয় তাহলে গ্যামেটোফাইটিকটা ডমিনেন্ট। আর গ্যামেটোফাইটিকের মধ্যে এদের সেক্স অর্গানের নাম কি বললাম, ছেলেদের আর মেয়েদের এদের সেক্স অর্গানের নাম বললাম। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আর্কিগোনিয়াম। বোঝা গেছে? তো এইবার কি হচ্ছে দেখো, এদের ক্ষেত্রে যেটা পড়লে যে অ্যান্থেরিডিয়ামের মধ্যে কি তৈরি হবে, অ্যান্থেরিডিয়ামের মধ্যে তৈরি হবে হচ্ছে মেল গ্যামেট, যেটা হচ্ছে অ্যান্থেরোজয়েড। এ চলে যাবে ওয়াটার, ওয়াটারের মাধ্যমে চলে যাবে আর্কিগোনিয়ামের মধ্যে, আর্কিগোনিয়ামের মধ্যে এগ আছে, একে ফার্টিলাইজ করবে। বোঝা গেল? আর যেটা নিচে আমি ইয়েলো কালারের স্ট্রাকচার রেখেছি, এগুলো কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে অ্যান্থেরিডিয়াম রয়েছে, এটা তার মধ্যে অ্যান্থেরোজয়েড তৈরি হলো, অ্যান্থেরোজয়েড ওয়াটারের মাধ্যমে চলে গেল আর্কিগোনিয়ামের মধ্যে, যার মধ্যে এখানে রয়েছে এগ, ওখানে গিয়ে ফার্টিলাইজ করলো। আর এটা কি, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি কার, এটা হচ্ছে ফিমেলের গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। বোঝা গেল? এরপর দেখো যেটা জাইগোট তৈরি হলো, জাইগোট কি 2n তো না? এবার কিছুক্ষণ আগে যেটা আমরা পড়লাম এখানে যে জাইগোট ডু নট গো, এই যেটা জাইগোট ডু নট গো আন্ডারগো রিডাকশন ডিভিশন, মানে সঙ্গে সঙ্গে মিওসিস হয় না। তার বদলে কি হচ্ছে, এরা হচ্ছে মাইটোসিস করে একটা মাল্টি সেলুলার প্ল্যান্ট বডি তৈরি করছে। সেটা কি, এই যে দেখো এখানে ছবিটা, এরা হচ্ছে মাল্টি সেলুলার। এই যে জাইগোটটা সঙ্গে সঙ্গে কিন্তু মিওসিস করলো না, তার বদলে কি করলো, মাইটোসিস করে একটা এই প্ল্যান্ট বডি, সবুজ রঙের একটা প্ল্যান্ট বডি তৈরি করলো। এবার জাইগোটের মধ্যে, জাইগোট তো 2n, তো 2n এর মধ্যে যদি মাইটোসিস হয়ে একটা বডি তৈরি হয় 2nই হবে, সেটাকে আমরা কি বলছি, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। কিন্তু ছবিটার মধ্যে দেখো যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই গ্যামেটোফাইটিক অর্থাৎ ইয়েলো কালারের গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির উপরেই কিন্তু এরা ডিপেন্ডেন্ট হয়ে আছে। বুঝতে পারছো? তো এই কথাটাই এখানে বলেছে যে দেখো, যেটা হচ্ছে, যেটা স্পোরোফাইটিকটা অর্থাৎ ওই ছবিতে যেটা আমরা দেখলাম সবুজ রঙেরটা, ওটা কিন্তু নট ফ্রি লিভিং, ফ্রি লিভিং কিন্তু নয়, বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটো, ওই হলুদ বডির ওপরেই আছে এটা। দেখো এই যে যেটা স্পোরোফাইটিক বডি তৈরি হলো এই সবুজ রঙেরটা, এটা কিন্তু এই হলুদ বডি যেটা গ্যামেটোফাইটিক আমি বলছি, এটার উপরেই রয়েছে, অর্থাৎ সবুজটা এই হলুদটার উপর ডিপেন্ডেন্ট। ছবি দেখো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এরপর কি হবে দেখো, গ্যামেটোফাইটিক অ্যান্ড ডিরাইভ, তো হলুদ বডি যেটা গ্যামেটোফাইটিক ছিল, ওখান থেকে ওরা নারিশমেন্ট নিচ্ছে। সাম সেল অফ দ্য স্পোরোফাইট বডি আন্ডারগো রিডাকশন ডিভিশন, মানে মিওসিস হবে। স্পোরোফাইট কি ছিল, সবুজটা, স্পোরোফাইটে যদি মিওসিস হয়, অর্থাৎ কি হচ্ছে, স্পোরোফাইট হচ্ছে 2n ছিল, এবার এটার মধ্যে কি হবে দেখো, কিছু সেল কি হলো, মিওসিস হলো। এবার মিওসিস যদি হয়, এবার স্পোরোফাইট হচ্ছে 2n এ মিওসিস হচ্ছে, মিওসিস হওয়া মানে n হবে। দেখো এখানে n কি তৈরি হচ্ছে, n স্পোর তৈরি হলো, অর্থাৎ স্পোরোফাইটিক বডির মধ্যে কিছু সেল স্পোর তৈরি করলো, মিওসিস হয়। এরপর কি হচ্ছে, এইখানে সেটাই বলেছে যে সাম সেল of the sporophytic undergo reduction division meiosis to produce haploid spore, n অর্থাৎ হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো। এই স্পোরগুলো তারপর আলাদা হয়ে যায়, জার্মিনেট হয়ে গ্যামেটোফাইটিক বডি তৈরি করে। এই যে দেখো এখানে স্পোরগুলো তারপর কি হলো, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে দেখো এক একটা স্পোর আলাদা হয়ে গেল, এক একটা স্পোর তারপরে স্পোর আবার গ্যামেটোফাইটিক বডি তৈরি করলো। এবারে এরা n ছিল, তো n থেকে গ্যামেটোফাইটিক বডি nই হয়, তাহলে এখানে কি সেল ডিভিশন হবে, মাইটোসিস না মিওসিস, এখানে হবে মাইটোসিস। তো স্পোর থেকে মাইটোসিস হয়, আবার গ্যামেটোফাইটিক বডি তৈরি হলো। তাহলে এবার এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে যদি আরেকবার আমি রিভিশন দিই, এদের ক্ষেত্রে কি হলো, খুব সোজা জিনিস, কিন্তু এদের ক্ষেত্রে এটা কিন্তু বোঝাটা খুব সোজা জিনিস। প্রথমে হচ্ছে এটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি দুটো, এটা ধরে নিলাম মেল আর এটা ধরে নিলাম ফিমেল। হ্যাঁ,
সিম্পল। তো ইয়েলো কালার এটা হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি মানে বলো, হ্যাপ্লয়েড সেল থাকবে না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড সেল থাকবে, মানে হচ্ছে এন, দুটোতেই এন এন আছে গ্যামেটোফাইটিক বডি। এইবার কি হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে এটা যেটা তৈরি হলো এটা কি অ্যান্থেরিডিয়াম, যেটা হচ্ছে মেল সেক্স অর্গান, আর এটা কি, এটা হচ্ছে আর্কিগোনিয়াম, যেটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। তো এটা হচ্ছে দেখো ফ্লাক্স শেপ আছে, তো ফিমেল সেক্স অর্গানটা আর্কিগোনিয়াম। এবার অ্যান্থেরিডিয়ামের মধ্যে আছে হচ্ছে অ্যান্থেরোজয়েড অর্থাৎ মেল গ্যামেট, যেটা এই অ্যান্থেরোজয়েড যেটা মেল গ্যামেট। তো এটা কার মধ্যে আছে? গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি হচ্ছে এন, আর গ্যামেট যেটা তৈরি হচ্ছে অ্যান্থেরোজয়েড ওটাও এন। তো গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে গ্যামেটটা কোন সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হবে তাহলে? মাইটোসিস না মিওসিস? মাইটোসিস, অবভিয়াসলি এন থেকে এন তৈরি হচ্ছে। এবার এই গ্যামেটটা চলে গেল ফিমেল গ্যামেট অর্থাৎ এগের মধ্যে, ওটাও গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, যেটা সেক্স অর্গান মেয়েদের, আর্কিগোনিয়ামের মধ্যে এগ রয়েছে। এবার মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করার পর কি হচ্ছে, এখানে এগ আর অ্যান্থেরোজয়েড যদি মিলে যায়, ফার্টিলাইজ হয়, তাহলে জাইগোট তৈরি হবে। এবার এন আর এন মিলে গিয়ে কি হচ্ছে, 2n হলো, জাইগোট 2n। এবার 2n এর মধ্যে এ হচ্ছে মাইটোসিস করবে, মাইটোসিস করে স্পোরোফাইটিক বডি তৈরি করে। মাইটোসিস 2n এর মধ্যে যদি মাইটোসিস হয় তো 2n বডি তৈরি হবে। তো 2n বডিকে আমরা কি বলি? স্পোরোফাইটিক বডি। কিন্তু এটা দেখো গ্যামেটোফাইটিক বডির ওপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু গ্যামেটোফাইটিক বডির ওপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। তারপর কি হচ্ছে দেখো, এই স্পোরোফাইটিক বডির মধ্যে কিছু সেল এবার মিওসিস করবে, অর্থাৎ 2n ছিল, মিওসিস যদি করে, মিওসিস করে স্পোর তৈরি করছে, তো স্পোরগুলো কি হবে? এন হবে। অর্থাৎ স্পোরোফাইটিক বডির মধ্যে কিছু সেল মিওসিস করে স্পোর তৈরি করলো, এন, এরা আবার হয়ে গেল হ্যাপ্লয়েড। এবার এই স্পোরগুলো হচ্ছে ডিসপার্স হয়ে যায়, ডিসপার্স হয়ে গিয়ে কি যেখানে পড়ে ওখানে আরেকটা নতুন স্পোর এন হ্যাপ্লয়েড, এখানে মাইটোসিস হবে। মাইটোসিস হয়ে কি হবে, এন থেকে এন এর মধ্যে যদি মাইটোসিস হয় তাহলে আবার এন থেকে পুরো এন এরই বডি তৈরি করবে, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক বডি। তো এই হচ্ছে পুরো সাইকেল, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে বোঝা গেল এই হচ্ছে ব্যাপার। তো আরেকবার যদি আমরা দেখি এখানটা, এবার তোমরা যদি এটা বুঝে যাও তাহলে এই জায়গাটা 2x স্পিডে বা 1.5 স্পিডে দেখে নাও, কারণ আমি একই জিনিস আবার এখানে বোঝাতে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, দ্য মেইন প্ল্যান্ট বডি ব্রায়োফাইট কি? গ্যামেটোফাইট। মেইন প্ল্যান্ট বডিটা হচ্ছে গ্যামেটোফাইট, সেক্স অর্গান, মেল সেক্স অর্গানটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আর যেখানে অ্যান্থেরোজয়েড তৈরি হয়। ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্কিগোনিয়াম, যেখানে এগ তৈরি হয়। এই যে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট অর্থাৎ এন, গ্যামেটোফাইট এন এন। তো এই এন আর এন গ্যামেটোফাইটের মধ্যে যেটা মেল সেক্স অর্গান সেটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আর যেটা ফিমেল সেক্স অর্গান সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। তো আর্কিগোনিয়ামের মধ্যে আছে এগ। এরপর কি হচ্ছে, অ্যান্থেরিডিয়াম যেটা, ওখান থেকে আসছে হচ্ছে একটা অ্যান্থেরোজয়েড অর্থাৎ যেটা মেল গ্যামেট। তো এটা হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি যেটা এন। তো ওখান থেকে যদি মেল গ্যামেট তৈরি হয়, গ্যামেট সবসময় এন হয়, তো এটা কোন সেল ডিভিশনের মাধ্যমে হবে? মাইটোসিসের মাধ্যমে। এই মেল গ্যামেট যেটা অ্যান্থেরোজয়েড সেটা জলের মাধ্যমে চলে আসলো, জলের থ্রুতে এই এগটার মধ্যে। এবার এগের মধ্যে যদি চলে আসে তাহলে কি হবে, দুটো এগও এন ছিল ফিমেল গ্যামেট আর এটাও এন মেল গ্যামেট, দুটো মিলিয়ে এন এন হয়ে গেল হচ্ছে জাইগোট, যেটা হচ্ছে 2n। তো জাইগোট 2n। এবার জাইগোট কি হচ্ছে, এ মাইটোসিস করছে। মাইটোসিস করলে কি হবে, মাইটোসিস করলে 2n এর মধ্যে মাইটোসিস হলে যে স্পোরোফাইটিক বডিটা তৈরি হলো সেটাও পুরোটা 2n। এরপর কি, কিন্তু এটা গ্যামেটোফাইটিক বডির ওপর কিন্তু ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? এটা যে গ্যামেটোফাইটিক বডির ওপর ডিপেন্ডেন্ট, দেখো হলুদটার ওপরে আছে, তো গ্যামেটোফাইটিক বডির ওপর ডিপেন্ডেন্ট। তারপর কি হচ্ছে, স্পোরোফাইটিক বডির মধ্যে কিছু সেল আবার মিওসিস করছে, মিওসিস করে। এবার স্পোরোফাইটিক হচ্ছে 2n ছিল, এটা 2n আর এটা n ছিল, দুটো আলাদা। এটা গ্যামেটোফাইটিক বডির ওপর স্পোরোফাইটিক বডিটা রয়েছে। তো এর মধ্যে 2n এর মধ্যে কিছু সেল এই জায়গাটায় কি করছে, মিওসিস করে 2n এর মধ্যে মিওসিস করছে, তো n তৈরি হবে। তো এদেরকে আমরা নাম কি দিলাম, স্পোর। তো স্পোরটা আলাদা হয়ে গেল, n থেকে আবার কি হচ্ছে, মাইটোসিস করে
এ গ্যামেটোফাইটিক বডি তৈরি করলো। তো এইরকম ভাবেই কিন্তু পুরো সাইকেলটা চলতে থাকবে, বোঝা গেল? এরকম ভাবে সাইকেলটা চলতে থাকবে। এই হচ্ছে ব্রায়োফাইটার লাইফ সাইকেল। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এইবার কি বলেছে ওইটা ওখানে বলেছে। এরপর এই জায়গাটা অতটা বোঝার কিছু নেই, জাস্ট কিছু তথ্য দেওয়া আছে। ব্রায়োফাইট ইন জেনারেল লিটিল ইকোনমিক ইম্পর্টেন্স এদের খুবই কম, বাট সাম মসেস প্রোভাইড ফুড ফর যেগুলো হার্বিভোরাস অ্যানিমাল রয়েছে ওদের জন্য খাবার, বার্ড অ্যান্ড আদার অ্যানিমাল হচ্ছে স্পিসিস, যেমন স্প্যাগনাম যেটা একটা মস, যেটা হচ্ছে প্রোভাইড পিট অ্যান্ড হ্যাভ লং বিন ইউজড অ্যাজ ফুয়েল, তো জ্বালানি হিসাবে ব্যবহার হতো। হ্যাঁ, তাছাড়া প্যাকেজিং অফ ম্যাটার, মানে ধরো হচ্ছে কোনো কিছু প্যাকেজ করার জন্য এগুলো ব্যবহার হতো, যাতে বেশি ধাক্কা খেয়ে ভেঙে না যায়, তার জন্য হয় না আমরা শোলা বা কাগজ দিয়ে যে কোনো জিনিসকে প্যাক করি আর কি, তো ওরকম বলেছে। তো ওইটা হিসেবেও ব্যবহার হতো। তারপর কি বলেছে যে এই যেটা বলেছে লিভিং ম্যাটেরিয়াল, এই যে ওটাই বলেছে যে ইউজড অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল ফর ট্রান্সফার লিভিং ম্যাটেরিয়াল বিকজ দে ক্যাপাসিটি অফ হোল্ড ওয়াটার। তো এরা ধরো ফুল টুল নিয়ে যাচ্ছ, তো এগুলোর মধ্যে তো কারণ এরা জল অনেকটা ওয়াটার হোল্ড করে রাখতো, তার ফলে ধরো টাটকা রাখার জন্য ফুল বা ধরো ফল, সেই জন্য এগুলো ইউজ হতো। মসেস অ্যালং উইথ দ্য লাইকেন আর দ্য ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ রক। এবার হচ্ছে রক স্টক যে রয়েছে, বা যেটা আমি বললাম ইকোলজিক্যাল সাকসেশনে এদের হেল্প রয়েছে। ধরো পাথর রয়েছে, তো ওখানে কি হচ্ছে মসের সাথে লাইকেন যে রয়েছে ওরা একসাথে মিলিত হয়ে গিয়ে ওখানে ধীরে 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 সাকসেশনটা করায়। তাছাড়া হচ্ছে এবার দে ডিকম্পোজ রক অ্যান্ড মেকিং সাবস্ট্রেট লাইক সুইটেবল। হ্যাঁ, যেটা বললাম যে রক গুলোকে মানে পাথর যেটা রয়েছে ওগুলোকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে যে এরিয়াটা রয়েছে ওটাকে সুইটেবল করে হায়ার প্ল্যান্টের জন্য। সিন মজেস ফর্ম ডেন্স ম্যাটস অ্যান্ড অন সয়েল ইন রিডাকশন অফ দ্য ইম্পর্টেন্ট ফলিং রেন, হ্যাঁ না এইসব কিছু বলেছে। সয়েল ইরেশন এগুলো ইম্পর্টেন্ট ওই জন্য। দ্য ব্রায়োফাইটস আর ডিভাইডেড, দুটো ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে লিভারওট এখানে লেখা রয়েছে, আর একটা হচ্ছে মসেস। হ্যাঁ, তো এখানে দেখো লিভারওট গ্রো ইউজুয়ালি ইন, আবার এই একই জিনিস, ময়েস্ট সেডি হ্যাবিটেট সাচ এস ব্যাংকস অফ, নদীর আশেপাশে রয়েছে, মার্সি গ্রাউন্ডে, ড্যাম সয়েলে, এগুলো জায়গায় রয়েছে। তোমরা পড়লে এগুলো আরামসে বুঝতে পারবে। হ্যাঁ, যেগুলো মোটমাট আশেপাশে যাতে জলের হালকা উপস্থিতি থাকে সেই সব জায়গাতেই রয়েছে, একদম শুকনো জায়গাতে এরা হয় না। The plant body of liverwort is thalloid টাইপের হয়, যেমন হচ্ছে মার্কেনসিয়া এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো কিন্তু খুব মুখস্থ রাখতেই হবে। তো লিভারওটের এক্সাম্পল হয়ে গেল মার্কেনসিয়া। The thallus is dorsiventral and closely attached to substrate and the leafy member have tiny leaf-like appendages in 2 rows stem-like structure। দেখো এখানে যে এই যে দেখতে পাচ্ছ মার্কেনসিয়া যেটা পড়লাম এখনই, এই যে মার্কেনসিয়া যেটা এখনই পড়লাম সেটা দেখতে কিরকম বলছে, 2 leaf-like appendages বললো না, এই যে এটা দেখো এরকম leaf-like appendages রয়েছে। তো এরকম কিন্তু এটা হচ্ছে মার্কেনসিয়া। আর নিচে দেখো এই রাইজয়েড রুটের মতো, যেটা রুট নয় রুটের মতো, এইটা হচ্ছে রাইজয়েড, এর কথাটাই এখানে বলেছে। হ্যাঁ, তারপরে এখানে কি বলেছে যে the thallus is dorsiventral and closely attached to substrate। হ্যাঁ, dorsiventral বলতে বোঝাচ্ছে যে দুটো হয়, একটা হচ্ছে dorsiventral আর closely attached to the substrate। তো সাবস্ট্রেটের কাছে মানে যেখানটায় আটকে রয়েছে মাটিতে, এই যে এটার এই যে এটা যদি মাটি হয় তো এই জায়গাটা আটকে রয়েছে, তো dorsiventral মানে তুমি উপর নিচ আলাদা করতে পারবে। হ্যাঁ, দেখে তো ওইটাই এখানে বলেছে। তারপরে স্ট্রাকচার, হ্যাঁ এই জায়গাটায় দেখো এবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন লিভারওটস টেকস প্লেস বাই ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, অফ থ্যালি বাই ফর্মেশন অফ স্পেশালাইজ স্ট্রাকচার কল্ড গেমা। গেমাটা কি? গেমাটাও আবার খুব ইম্পর্টেন্ট। এইখানে যে ছোট্ট জায়গাটা দেখছো এইটা হচ্ছে এই যে গেমা কাপ, যদি দেখো এইটা হচ্ছে গেমা, এই ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমা। এই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মার্কেনসিয়ার এক্সাম্পল হচ্ছে এই যে অ্যাকচুয়ালি এরকম হয়। তো এখানেও দেখো অনেকগুলো ছোট্ট ছোট্ট কিন্তু গেমা দেখতে পাচ্ছ, তো এরকম অ্যাকচুয়ালি দেখতে হয় গেমা। তো গেমাটা কি হয়, গেমাটা পরে পড়ে যায়, তারপর পড়ে গিয়ে যেখানে পড়ে ওখান থেকে আরেকটা নতুন মার্কেনসিয়া, একটা নয় অ্যাকচুয়ালি দুটো, মিনিমাম তো দুটো হয়, তো দুটো মার্কেনসিয়া কিন্তু ওখান থেকে তৈরি হয়। এই যে গেমাটা কি, গেমাটা দেখলে ছবিটা গ্রিন আছে, মাল্টি সেলুলার আসেক্সুয়াল বার্ডস এর মতো, হিচ
develop in small receptacles called gamma cup located on the thalli. thalli এর উপরে ছিল ওটা, ছবিটা দেখলে।